যাচ্ছে। বিএনপি যদি গণভোট না চায়, আওয়ামী লীগকে বাদ দিচ্ছেন, জাতীয় পার্টিকে বাদ দিচ্ছেন, তাহলে গণভোটের পক্ষে পলিটিক্যাল দল দেখেন, কোথায়? তো এই যে এতদিন আলাপ আলোচনা করে তারা একটা কনক্লুশনে আসতে পারলো না, এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর খাসলতের প্রবলেম। গণভোটের লিগালিটি কি এখন? এখনকার সরকারের লিগালিটি কি? এখনকার সরকার সংবিধানের ১০৬ অনুচ্ছেদ যে অনুযায়ী। এই যে আপনি চ্যালেঞ্জ না করে মাইনা নিচ্ছেন, তার বৈধতা হলো এই জায়গায়, তার বৈধতা ১০৬ না। এখন আপনি কনস্টিটিউশন দিয়ে যদি গসপিতা দিয়ে মাপা শুরু করেন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না, কারণ কনস্টিটিউশনে তো হাসিনা পলায় গেলে কি হবে এটা বলা ছিল না, তাই না? এটা করতে হবে, তারপরে সেটা পরের হচ্ছে সংসদকে আপনি এই গসপিতা দিয়ে মাইপা বাধ্য করতে পারবেন? আওয়ামী লীগ ১৪ দল এবং জাতীয় পার্টি হিসাবের বাইরে। তার কারণ হলো জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়া তারা হচ্ছে রিজেক্টেড হয়েছে এবং তারা স্বল্প সময়ের মধ্যে রাজনীতি আসতে পারবে না। দে হ্যাভ টু পে আ প্রাইস। মানে এই তাদেরকে প্রাইস পে করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু এই যে তাদেরকে যে রাজনীতি থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এটার কি কোনো না, গণভোট হয়েছে এটা নাকি? কিন্তু আওয়ামী লীগ পরপর ৩টা ইলেকশন চুরি করছে, পুরো গণতন্ত্র থেকে বের হয়ে যায় একটা ফ্যাসিস্ট সিস্টেম ডেভেলপ করছে। আপনারাও তো এই চেষ্টাটা করছিলেন যে আপনারা পারেন নাই, আওয়ামী লীগ এই ২ নম্বরই কাজটা পেরে গেছে। দুইজন লোক একজন আরেকজনের খুন করতে চাইছে কিন্তু পারে নাই, আরেকজন খুন করে ফেলছে, দুইজনের পানিশমেন্ট তো সমান না। যে খুন করে ফেলছে সে তো খুনি, তার তখন পানিশমেন্ট হবে, কাজে আওয়ামী লীগের পানিশমেন্ট হবে। হলো ৯৬ সালে তারা কিন্তু একটা একতরফা নির্বাচন করছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কিন্তু তারপর কিন্তু উনি ক্ষমতায় থাকেন নাই। উনি বিএনপি নথি স্বীকার করেছে একটা জায়গায়, কিন্তু যতই আন্দোলন হোক আওয়ামী লীগ সেখানে নথি স্বীকার করে নাই, আওয়ামী লীগ আন্দোলন দমন করে। খালেদা জিয়া কনসাস ডিসিশন নিয়েছেন যে উনি এভাবে থাকবেন না। আপনি খালেদা জিয়ার এখানে আমাদেরকে রেসপেক্ট করতে হবে। যে গণভোট হতে হবে, স্বাধীনতা বিরোধীরা দেশে রাজনীতি করতে পারে কিনা, আগে গণভোট হওয়া প্রয়োজন সেই বিষয়ে। কি আছে, সে রাষ্ট্রের কর্মকর্তা, তার তো পলিটিক্যাল জায়গায় ওপিনিয়ন দেওয়া ঠিক না, তাই না? তো মানে প্রজাতন্ত্র কর্মকর্তা তো একদম সবসময় ফ্যাসিস্ট বলছেন। দেখেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এরা তো এখন নিপাতনে সিদ্ধ হয়ে গেছে, আর কাজে আর এটাকে জামাত আপনি ওই সময় স্বাধীনতা বিরোধী করেছে, এটা নির্বাচনের সিদ্ধ না? 271 কে জামাতের এগেনস্টে পলিটিক্যাল টুল হিসাবে যে ব্যবহার করা। আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ গণভোট, জনগণ বোঝে না, জনগণ বোঝে নির্বাচন। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে অন্য কিছুর বাস্তবায়ন মানবে না বিএনপি। এ নিয়ে হার্ড লাইনে দলটি। দ্বন্দ্ব আছে গণভোটের সময়কাল নিয়েও। বড় দুটি দল যখন এমন চরম দ্বান্দ্বিক অবস্থানে, তখন ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মনির হায়দার পাড়ি জমিয়েছেন বিদেশে। এখন কি করবে সরকার, এ নিয়ে আগেই অসহায়ত্ব প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচন পেছালে দায় বিএনপি জামায়াতের। তাহলে কি আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে না নির্বাচন? এসব জামাত সহ ৮ দল সমাবেশ করলো, একটা বড় সমাবেশ হলো জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৫ দফা দাবি আদায়ের জন্য এই সমাবেশ। এবং সেখানে জামাতের আমির স্পষ্ট ঘোষণা করলেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২০২৬-এ কোনো নির্বাচন সম্ভব না। অন্যদিকে আমরা জানি যে বিএনপির অবস্থানটাও স্পষ্ট। তারা বলছে যে এই জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে, এখন যেটি গণভোটের জন্য প্রস্তাব করা হচ্ছে সেটি ভিন্ন, নোট অফ ডিসেন্ট নাই, ফলে তাদের আপত্তি আছে, তাদের সময় নিয়েও আপত্তি আছে, তারাও কিন্তু হার্ড লাইনে। তাহলে আসলে যে পুরনো প্রশ্ন সেটি আবার নতুন করে প্রেক্ষাপটে ঘুরে এসেছে যে ২৬শে ফেব্রুয়ারিতে নির্বাচনটা কি হবে, কি মনে হয়? না, এটা এটা আমরা যদি রাজনৈতিক সিচুয়েশন দেখি, তাহলে ডেফিনেটলি কোশ্চেনটা ভ্যালিড ইন দ্য সেন্স যে আমরা ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর একটা আলাপ আলোচনা দেখতেছিলাম, তাই না? এবং সেই আলাপ আলোচনার মধ্যে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ ছিল। তারা একটা জিনিস ডিসএগ্রি করতেছে, আবার আসতেছে, আবার এগ্রি করতেছে। এটা একটা বিউটি, একটা অসাধারণ জিনিস ছিল। তো সেই জায়গাটাতে আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনাটা শেষ হলো, জুলাই সনদের একটা ড্রাফটে আমরা গেলাম। সেখানে একটা টেকনিক্যাল কোশ্চেন উঠলো। কোশ্চেনটা হলো যে এখানে অনেকগুলো রাজনৈতিক দলের ডিসএগ্রিমেন্ট আছে অনেক জায়গায়। ধরেন জামাত 2টা জায়গায় ডিসএগ্রি করছে, বিএনপি 5টা জায়গায় ডিসএগ্রি করছে, এনসিপি 3টা জায়গায় ডিসএগ্রি করছে, যেটাকে আমরা ডিসেন্ট বলতেছি। তাহলে সনদের মধ্যে যে ডিসেন্ট গুলো আছে আমরা এগুলো কিভাবে ডিল করব, এটা হচ্ছে একটা ভাইটাল কোশ্চেন, যেখানে এখন আমরা দেখতেছি পলিটিক্যাল পার্টিগুলো ডাইভার্জ করতেছে একজন আরেকজনের জায়গা থেকে। সেকেন্ড আরেকটা জায়গা এখানে টেকনিক্যালি উঠে আসছে, সেটা হলো যে এই জুলাই সনদটাকে আমরা কিভাবে বাস্তবায়ন করব, যে এইটার লিগাল ফ্রেমওয়ার্কটা কি হবে, তাই না? কোন জায়গায় বাধ্যবাধকতা তৈরি হবে। এখন আমরা যেই জায়গায় যাইতে চাচ্ছি সেটা হলো যে গণভোটের মধ্য দিয়ে আমরা এর লিগাল ফ্রেমওয়ার্কটাকে সমাধান করব, যে আমরা মানুষের কাছে দিলাম, সংখ্যাগরিষ্ঠ জনগণ এটাকে যেভাবে দেখবে, তারা যদি ইয়েস বলে তাহলে এটা ইয়েস, তারা যদি নো বলে তাহলে এটা নো। গণভোটে কিন্তু বিএনপিও এগ্রি করছে। বিএনপি ধরেন যে জুলাই সনদের ব্যাপারে মিক্সড কথাবার্তা বলে, কিন্তু তারা কিন্তু গণভোটের সাথে ডিসএগ্রি করে নাই। গণভোটটা কখন হবে এটা নিয়ে আলাপ আলোচনা আছে। আর একটা আলাপ আলোচনা হলো যে সরকারের দিক থেকে এক্সিকিউটিভ অর্ডারটা কিভাবে হবে। তো এখন আমি এই জায়গা থেকে যদি দেখি যে তারা কিন্তু বিএনপি, এটাও বলছে নোট অফ ডিসেন্ট সহ গণভোট হতে হবে। তারা হ্যাঁ, যেটা তো এই স্বাক্ষর জায়গা করেছে থেকে সেভাবেই। হ্যাঁ, এক্স্যাক্টলি তারা বলতে চাইতেছে যে তারা যেখানে ডিসএগ্রি করতেছে এটা যেন গণভোটের মধ্যে দিয়ে না আসে। বিএনপির জায়গাটা হচ্ছে এইটা।
এখন এটার সমাধানটা কি হবে, বা এই যে জামাত এখন তার যেই দফাগুলো দিতেছে আলাদাভাবে, এটা কি রাজনীতিতে একটা কনফ্লিক্টিং জায়গায় চলে যাইতেছে কিনা? আমি এটাকে যেভাবে রিড করতেছি, আমার কাছে মনে হচ্ছে যে ওই অন্তর্বর্তী সরকারের উপরে আপনার রাজনৈতিক দলগুলো একটা প্রেসার তৈরি করতে চাইতেছে। বিএনপির দিক থেকে বিএনপির দাবিনামা দিয়ে বিএনপি প্রেসার তৈরি করতে চাইতেছে, জামাত এবং সমমনা দলগুলো তাদের দিক থেকে একটা প্রেসার তৈরি করতে চাচ্ছে। এই যে প্রেসার তৈরি করার প্রক্রিয়াটাই আমরা এই দাবিনামার মধ্য দিয়ে দেখতে চাচ্ছি। এখন প্রেসার তৈরি করা তো একটা পলিটিক্যাল কাস্টমারি আর্ট, এটা সবসময় পলিটিক্যাল পার্টিগুলো করে। তো এটা যদি ধরেন যে প্রেসারের জায়গায় গিয়ে শেষ হয়ে যায় এবং আমরা প্রেসারের মধ্যে দিয়ে দুইটা পার্টি এক জায়গায় আসলো, একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে গেল, তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো জায়গা হিসেবে দাঁড়াবে। আর যদি এটা এরকম হয় যে না, ফাইনালি এই পুরো জিনিসটা ব্রেক ডাউন করলো, বিএনপি জামাত এতখানি ডাইভার্জ করলো যে প্রত্যেকেই রাজপথে চলে গেল এবং একজন আরেকজনের সাথে আন্দোলনের কনফ্লিক্টিং সিচুয়েশনে গেল, তাহলে তো এটা জাতির জন্য অত্যন্ত আনফরচুনেট জায়গায় গিয়ে দাঁড়াবে। আমরা আশা করি যে সেই জায়গায় হবে না। না হইতে হইলে কি হইতে হবে, দুইটা পলিটিক্যাল পার্টিরই একটু নমনীয় থাকতে হবে, যে আমি যেমন একভাবে আমার পলিটিক্যাল দাবিটা তুলবো, সেটার পক্ষে দাঁড়াই একটা প্রেশারও দিব, আবার যেন আমি আলাপ আলোচনায়ও যাই, এবং সেখানে যেন আমার কাছে কিছু জিনিস থাকে যেখানে আমি নেগোশিয়েবল, যে না এটা আমি ফ্লেক্সিবল, আমি এটা মেনে নেই। আমার আন্ডারস্ট্যান্ডিং এ কিছু কিছু জিনিস আছে নন নেগোশিয়েবল, যেমন ধরেন আমি জুলাই সনদকে নন নেগোশিয়েবল বলে মনে করি। আমাদের পরিবর্তন একটা লাগবেই। যদি আমরা মনে করি যে আমরা 72 কনস্টিটিউশন যেভাবে ছিল, যেভাবে শেখ হাসিনা দেশ চালাইছে সেভাবেই চলবে, শুধুমাত্র হাসিনার পরিবর্তন অন্য কেউ ক্ষমতায় আসবে, আর কোনো পরিবর্তন দরকার নাই, তাইলে এইটা এই গণ অভ্যুত্থানের এবং বিপ্লবের স্পিরিটের সাথে যায় না। এখনকার এখনকার তরুণ প্রজন্মের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তার সাথে যায় না। এই কারণে আমি মনে করি যে পরিবর্তনটা নন নেগোশিয়েবল। পরিবর্তনটার জন্য আমাদের গণভোটে যাইতে হবে, কারণ গণভোটে না হইলে তো আপনার এটার কোনো লিগালিটি থাকে না, তাই না? আমরা কিভাবে এটা ধরেন যে ঐক্যমত কমিশনে কিছু লোক বসে আলাপ আলোচনা করলো, এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া না, তারা তো ভোটে আসে নাই। তাহলে আমার তো কোথাও না কোথাও পাবলিক অ্যাপ্রুভাল লাগবে। তাহলে গণভোটটা হচ্ছে আমার পাবলিক অ্যাপ্রুভাল। আমি গণভোটটা ছাড়া পরের নির্বাচনে যাইতে পারবো না, আমার গণভোট লাগবেই। আমি এটাকে নন নেগোশিয়েবল বলে মনে করি। গণভোট কখন হবে, এটা 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 নিয়ে আপনি নেগোসিয়েশন করতে পারেন আগে পরে। আমি বিএনপি আচ্ছা, মনে করতেছি গণভোট নির্বাচনের নন সামনে যেতে পারে। নেগোশিয়েবল আর জুলাই সনদ সেটি নন নেগোশিয়েবল, কিন্তু জুলাই আমার সনদে কি আন্ডারস্ট্যান্ডিং নোট অফ ডিসেন্ট সহ নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া, মানে কোনটা? বিএনপি আমি বলছে মনে নোট অফ করি ডিসেন্ট সহ, জামাত বলছে নোট অফ ডিসেন্ট ছাড়া, যে 48টা দফা আছে সেটি ভিতরে গণভোটে তারা যেতে চায়। ভেরি গুড পয়েন্ট। দেখেন, এখানে তো অনেক পলিটিক্যাল পার্টি ছিল, নানান জনের নানান নোট অফ ডিসেন্ট আছে। আমি তিনটা পলিটিক্যাল পার্টিকে প্রমিনেন্ট হিসেবে আইডেন্টিফাই করব। একটা হচ্ছে বিএনপি। কারণ কি? তার কারণ হলো বিএনপি বড় দল, তার আগে ক্ষমতায় ছিল, ভোটে তারা গেছে, অনেক লোক তাদেরকে ভোট দিচ্ছে। সেকেন্ড জামাত, কারণ হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আপনি ড্রপ আউট করলে টপ 4 পার্টির মধ্যে জামাত ছিল, সো সে এখন সেকেন্ড প্রমিজিং পলিটিক্যাল পার্টি। থার্ড আমি বলবো এনসিপি, যেহেতু তারা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে। তাহলে এই তিনটা দলের আমি নোট অফ ডিসেন্ট দেখবো, এবং দেখে আমি একটা সেকেন্ড প্যাকেজ করব, যেখানে আমি নোট অফ ডিসেন্ট গুলো বাদ দিয়া তিনটা দল যেখানে অ্যাগ্রি করছে, দ্যাট উইল বি মাই ওয়ান প্যাকেজ। আর আরেকটা হবে যে জুলাই সনদ এখন যে অবস্থায় আছে, এটা এক প্যাকেজ। দেন দুইটাই আপনি জনগণের দেন, জনগণ হ্যাঁ না ভোট দিবে, যেটার প্রতি ভোট দিবে সেটা আপনি বাইন্ডিংস হিসাবে নেবেন। তো এটাকে এত কমপ্লেক্স করার তো কোনো প্রয়োজন হয় না। বিএনপি যেটা বলতে চায় সেটা হলো যে সে যেটা ডিসএগ্রি করছে সেইটা সে মানতে বাধ্য না কোনো অবস্থাতে, এটা এটা তার প্রপোজাল না। এখন আপনি এটাকে দুইভাবে ডিল করতে পারেন, একভাবে ডিল করতে পারেন, ইটস ওকে, এটাকে আপনি নির্বাচনী এজেন্ডা বানায় নির্বাচনে যান। আমরা মানুষের বলি যে বিএনপি এটা এগ্রি করে না, বিএনপির ভোট দিও না। এটা হলো একটা ওয়ে টু ডিল উইথ দ্যাট। আর একটা ওয়ে হইলো যে না, আমি আগামী পার্লামেন্ট পর্যন্ত যাব না, আমি গণভোটে দিব, গণভোটে ইয়েস নো হবে, বিএনপি মানুষের বলবে যে দেখো এটাতে আমি ডিসএগ্রি করছি, তোমরা এটাতে না ভোট দাও। লোকেরা যদি বিএনপির কথা শুনে তাহলে তাহলে ইটস ওকে। আমি গণভোটে যাইতে চাই। এই এই ইয়েস নোটা কেন গণভোটে যাইতে চাই? তার কারণ হলো ধরেন আপনি যখন ইলেক্টেড হইতেছেন, আপনি তো 40% ভোট পাইও ইলেক্টেড হইতে পারেন, 35% ভোট পাইও ইলেক্টেড হইতে পারেন। বাংলাদেশে তো আমরা 91 নির্বাচনে আপনি যদি দেখেন 35% ভোট পাইয়া একটা দল সরকারে গেছে। কিন্তু আপনি যদি গণভোটে 50% থ্রেশহোল্ড দেন, তাহলে তো আপনার একটা বেটার নাম্বার অফ পিপলের অ্যাপ্রুভাল রেট আছে। তো আমি এটা চাই তার না মানে কি, মানে গণভোট হতে হলে গণভোটটাকে এফেক্টিভ হতে হতে 50% জনগণের ভোট দিতে হবে? 50% হা ভোট পাইতে হবে, এটা হলো এখনকার বিধান। ধরেন গণভোটে গেলই খুব অল্প মানুষ, ধরেন না, হাইপোথেটিক্যালি যারা 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 ভোট দিছে তার মধ্যে হ্যাঁ, 50%। সেক্ষেত্রে যদি খুব অল্প মানুষ যায় ভোটে, তাহলে তো ওই একই বিষয় হচ্ছে না যে পাশ নো, হলো আপনি কত আপনি অল্প মানুষের না, মধ্যে। আপনি এর অ্যাডিশনাল থ্রেশহোল্ড দেন। আমি 50% এগ্রি করি না, আমি মনে করি এটা আরো বাড়ানো উচিত। কারণ হচ্ছে যে 51-49 যদি হয়, তাও তো সমাজ এটা কনফ্লিক্টিং আইডিয়া, তাই না? এবারে আপনি এবারে মানে কনফ্লিক্টিং যে আইডিয়া নিয়ে প্রশ্নটা যাইতে পারবেন না। বহু না না, এই পয়েন্টটা আমি একটু হ্যাঁ, একটু অ্যাড করি যে আপনার আপনার পয়েন্ট ভ্যালিড। আপনি দুইটা কাজ করতে পারেন, দেখেন এটা আলাপ আলোচনার জন্য উন্মুক্ত হতে পারে। একটা হইতে পারে যে আমার টোটাল টার্ন আউট একটা সার্টেন লিমিট হইতে হবে, এটা যদি না হয় তাহলে আমি গণভোটকে ভ্যালিড বলবো না। আই অ্যাগ্রি উইথ দ্যাট।
তার কারণ হলো যে আপনি ধরেন টোটাল টার্ন আউট যদি 40% হয় তাহলে এটার তো কোনো মানে নাই, তাই না? আপনি তার টোটাল টার্ন আউটে যাইতে পারেন। সেকেন্ড হলো যেই পার্সেন্টেজটাকে আপনি 50% বলতেছেন এটা আরো বাড়াইতে পারেন। আপনি এটা বলেন 60% আমি যাবো, মানে 60-40 হলে আপনি বলতে পারেন যে না, একটা একটা ওভারওয়েলমিং অ্যাপ্রুভাল আছে ইন দ্য সোসাইটি। আমি পার্সোনালি মনে করি যে আমরা কোনো পয়েন্টেই যাব না যে পয়েন্টটা কনফ্লিক্টিং, 51-49, আমরা বুঝতে পারতেছি না যে সমাজের মেজরিটি লোক অ্যাগ্রি করতেছে কিনা। কিন্তু আমার যদি একটা ওভারওয়েলমিং মেজরিটি থাকে, যে ধরেন গণভোটে 80% মানুষ ভোট দিচ্ছে, সেই 80% মানুষের মধ্যে 60% মানুষ চাইতেছে জুলাই সনদ বাস্তবায়ন হোক, এবং আপনি সে ফেয়ার অপশনেই যাবেন না, আপনি বলবেন এই গণভোটের দরকারই নাই, কারণ হলো কি আমি পলিটিক্যাল পার্টি, আমি মনে করি এর দরকার নাই। তো ভাই আপনার পলিটিক্যাল পার্টির জাজমেন্ট তো আমি অ্যাগ্রি করি না। হোয়াই নট পিপল জাজমেন্ট? লেটস গো টু দ্য পিপল জাজমেন্ট। বড় জোর যে প্রশ্নটা আপনি যেটা তুলতেছেন, দ্যাটস এ ভ্যালিড কোশ্চেন, যে আপনি বলতে পারেন যে কত পার্সেন্ট লোকের ভোট আসলে সেইটাকে আমি একটা ওভারওয়েলমিং পাবলিক ওপিনিয়ন হিসাবে বাইন্ডিংস করব। আই এম ইন্টারেস্টেড টু দ্যাট ডিসকাশন। সেখানে আলাপ আলোচনা আসেন, ইটস ওকে, আমি এগ্রি করি। আমি কিন্তু এই যে এখানে আলাপ আলোচনার ফান্ডামেন্টাল কথা আপনি বলছেন, মানে এতদিন ধরে প্রায় 1 বছর থেকে 270 দিনের মতো আলাপ আলোচনা হলো, হয়েই তো এই ভেজালটা বেঁধে গেল। মানে এখানে এসে এমন একটা, যেটা কি মাহমুদুর রহমান মান্না বলছেন, গন্ডগোল পাকিয়েছেন আর কি। তো এইখানে আলাপ আলোচনা শেষ করে দেখা যাচ্ছে এই গন্ডগোলের পর্যায়ে আমরা দেখেছিলাম গণ অভ্যুত্থানের পর একটা চমৎকার ঐক্যবদ্ধ সব দল, বারবার এটি বলাও হচ্ছিল, এবং এখন এসে দেখা যাচ্ছে এই 270 দিনের আলাপ আলোচনার পরে প্রচণ্ড দ্বিমত সবার মধ্যে, এবং একদম এতই যে রাজপথে নামছে, একজন আরেকজনের বিরুদ্ধে বিদ্বেষ করছে, বিদ্বেষপূর্ণ মন্তব্য হচ্ছে, এই অবস্থায় এসে পৌঁছালো। এখন আর সময় কোথায় আলাপ আলোচনা করে সব ঠিক করবে? No, আপনি সময় কোথায় প্রশ্ন তোলার আগে আপনাকে তুলতে হবে দ্যাট ইজ দ্য শেম টু দ্য পলিটিক্যাল পার্টিস, যে এই পলিটিক্যাল পার্টিগুলো তার নিজের ভেস্টেড ইন্টারেস্টকে কখনোই ন্যাশনাল ইন্টারেস্টের উপরে রাখে না। যদি ন্যাশনাল ইন্টারেস্টের উপরে রাখতো তাহলে তো আজকের এই সিচুয়েশনে আসার কথা না। যেমন আমি একটা খুব ফান্ডামেন্টাল কোশ্চেন তুলি, আপনি কখনো দেখছেন যে বড় দুইটা পলিটিক্যাল পার্টি বিএনপি এবং জামাত, তারা দুইজন আলাদাভাবে বসছে আলোচনার জন্য? তারা তো একসময় জোটে ছিল, একসাথে সরকার গঠন করছে, একসাথে তারা আন্দোলন করছে আওয়ামী লীগের এগেনস্টে, একসাথে তারা হচ্ছে আপনার গভর্নমেন্টের মধ্যে ছিল। তো সেই দুইটা পার্টি এখন একসাথে বসে আলাপ আলোচনা করতেছে না। হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস যে তাদের কাছে, এখানে বিএনপির দায় বেশি কিন্তু আমি জামাতকেও ইনক্লুড করতেছি, যে তাদের কাছে তাদের পার্টির যে ইন্টারেস্ট সেটা ন্যাশনাল ইন্টারেস্টের উপরে যায় না। তো এই পলিটিক্যাল ইনস্টিটিউশন তো আপনার করাপ্ট পলিটিক্যাল ইনস্টিটিউশন, এই পলিটিক্যাল পার্টিরে তো আমাদের এত মানে ট্রাস্ট করার কিছু নাই। কিন্তু গণতন্ত্রে আমরা পলিটিক্যাল পার্টির বাইরে যাইতে পারবো না। একমাত্র সলিউশন হলো আরেকটা পলিটিক্যাল পার্টি বানায় জনগণের অ্যাপ্রুভাল নিয়ে আসা। কারণ আমি একই সাথে যখন পলিটিক্যাল পার্টিগুলোর সমালোচনা করতেছি, কিন্তু আমাকে আবার গণতান্ত্রিক সিস্টেমের মধ্যেই থাকতে হবে, কারণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্যরা আসলে তারা আরো খারাপ হবে এই পলিটিক্যাল পার্টির চাইতেও। জি, দ্যাটস দ্য হাইপোথিসিস, যে কারণে আমরা সেখানে যাইতে চাই না। জি। কিন্তু এই যে এতদিন আলাপ আলোচনা করে তারা একটা কনক্লুশনে আসতে পারলো না, এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর খাসলতের প্রবলেম। এটা এটা আপনার এই অন্তর্বর্তী সরকারের প্রবলেম না। জি, তাহলে পলিটিক্যাল পার্টিগুলো যেটাতে অ্যাগ্রি করবে সেটাতে মানে গণভোট হবে। গণভোট তো আরও অনেক কিছুতেই হতে পারতো। মানে এই বিষয়ে বিএনপি যেমন এখন বলছে যে তারা যদিও গণভোটের ব্যাপারে একমত হয়েছে, কিন্তু সেদিনই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমরা জুলাই সনদ বুঝি না, গণভোট বুঝি না। বিএনপি আসলে গণভোটের ব্যাপারে খুব আগ্রহ শুরু থেকেই ছিল না, তারা একরকম রাজি হয়েছিল। আহ, তাহলে তো মানে হতেই পারে, তারা ভাবতেই পারে আমরা গণভোট চাই না। আবার আপনি শুরুতেই দুটো দলকে আলাদা করে দিয়েছেন, যে বাইরে রাখছেন যাদের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তারাও বড় দল হিসেবে পরিচিত। অন্ততপক্ষে আওয়ামী লীগ তো বড় দল বটেই, তারপরে জাতীয় পার্টিরও একটা অবস্থান ছিল। তাদেরকেও বাদ দিলে মানে পলিটিক্যাল পার্টি যারা বড় দল, জনমতের একটা জায়গা ছিল, তারা তো সবই বাদ চলে যাচ্ছে। বিএনপি যদি গণভোট না চায়, আওয়ামী লীগকে বাদ দিচ্ছেন, জাতীয় পার্টিকে বাদ দিচ্ছেন, তাহলে গণভোটের পক্ষে পলিটিক্যাল দল কোথায়? No, আপনি গো টু দ্য পিপল। যদি এরকম হয় যে আমি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে এক্সক্লুড করতেছি না বলে মেজরিটি মানুষ গণভোটে ভোট দিতে আসলো না, তাদের এখনো লয়্যালটি আছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রতি, অথবা ধরেন তার সাথে বিএনপিও না বললো, এই কারণে লোকেরা হয় ভোট দিতে আসলো না অথবা না ভোট দিল। আপনি মেজরিটি না ভোট হলে আমাদের জুলাই সনদ আলাপ আলোচনা সব বাদ, আপনি সবকিছু ইলেকশন দিয়ে চলে যাবেন পরের পার্লামেন্টে, তখন আপনি পার্লামেন্ট যেভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় চলে সেভাবে চলবে। আর যদি আপনি গণভোটে দিয়ে দেখেন যে না 80% মানুষ ভোট দিতে আসছে, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আওয়ামী লীগ, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট জাতীয় পার্টি, এবং 80%-এর মধ্যে 60% লোক হা ভোট দিছে, তাহলে আপনার মানতে সমস্যা কোথায়? এই কথা যদি আপনি বলেন যে আমার গণভোটই প্রয়োজন নাই, তাহলে তো আপনি হাইপোথেটিক্যাল কথা বলতেছেন, আমি জনগণের ট্রাস্ট করি না, তাই না? আপনি গণভোটে যান। করেন কি এখন আসলে? মানে এই আমরা আমরা আপনার নিশ্চয়ই মনে আছেন, ডক্টর ইউনূস চ্যাথাম হাউসে যে যখন কথা বলছিলেন, সঞ্চালকের প্রশ্নে তিনি বলছিলেন আমাদের জনগণ পিআর বোঝেন না, উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলো বোঝেন না, তারা ভোট দেয় টাকার বিনিময়ে। মানে এই হচ্ছে আমাদের জনগণ সম্পর্কে মানে একটা মতামত। আমি তাহলে এই গণভোট কি? পজিশনটা দেখেন ডিসএগ্রি করি 100%। এইটা আমরা আলোচনা করতে পারি যে ইটস ওকে, যে জনগণের হয়তো পলিটিক্যাল কনসিয়াসনেস একটা সার্টেন লেভেলে নাই, যদি না থাকে তাহলে তো আমাদের কোনো ওয়ে নাই সামনে আগানোর। তাহলে আমার প্রথম আগানো হলো জনগণকে এডুকেট করা,
যে তাকে, কারণ আমি তো জনগণকে সাথে না নিয়ে যাইতে পারবো না, তাই না? এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া, আমার সবাইকে নিয়ে যাইতে হবে। তাহলে এখন আমি যদি মনে করি যে ওকে, জনগণ হচ্ছে গণভোট বুঝে না, পিআর বুঝে না, তাহলে আপনারা বুঝান, পলিটিক্যাল পার্টিগুলো ক্যাম্পেইন করার টাইম দেন, তারা জনগণকে যা বুঝাবে, ক্যাম্পেইন করবে, কিন্তু এট দ্য কবে এন্ড অফ দ্য বোঝাবে? ডে তো মানে সময়েরও তো একটা ব্যাপার আছে। 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন, জামাত বলছে নভেম্বরেই গণভোট এবং এটাতে তারা হার্ড লাইনে আছে। কবে বুঝাবে না, এই? আমি টাইমটাকে, ধরেন কখন গণভোট হবে সেটাকে আমি নন নেগোশিয়েবল বলে মনে করি না। আমি মনে করি এটা রিথিং করার সুযোগ আছে এখন। ইয়েস, ইউর রাইট। একটা প্রবলেমে আমরা চলে আসছি, সে প্রবলেমটা হলো যে আমাদের টাইম লাইনটা অল্প, তাই না? এখন দেখেন, এখন হচ্ছে নভেম্বর, আমরা যদি ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচনে যাইতে চাই, তাহলে আমাদের মাঝখানে টাইম আছে জাস্ট 2 মাস, 2.5 মাস। তাহলে আমরা যদি গণভোটে আম, এখন করতে চাই আগে, অথবা আমি গণভোট আগে হইতে হবে, এটা আমি নন নেগোশিয়েবল মনে করি। ইভেন নির্বাচনের সাথে গণভোট হইতে পারে, তাহলে দ্যাট জামাত ডাজন্ট কেন আসলে এটাকে নন নেগোশিয়েবল মনে করছে না? মানে মনে করছে তারা কেন এটাতে ছাড় ম্যাটার। দিতে চায় না? কেন হার্ড লাইনে? আজকে জামাতের আমির বলেছেন, সেক্রেটারি জেনারেল মানে বারবার বলছেন আগেই হতে হবে, নভেম্বরেই আমার হতে কাছে হবে। মনে হচ্ছে জামাতের দুইটা আর্গুমেন্ট এখানে। একটা আর্গুমেন্ট হলো যে তারা, একটা হচ্ছে তারা প্রেসার ক্রিয়েট করতে চাইতেছে, যাতে করে হচ্ছে অন্তর্বর্তী সরকার বিএনপির চাপে হচ্ছে আপনার মেল ডাউন না করে, একটা কাউন্টার চাপ দিতে চাইতেছে এটা। আর একটা হলো জামাত ভাবতেছে যে দুইটা ইলেকশন যদি একই দিনে হয়, তাহলে জাতীয় নির্বাচন যদি আপনার সুষ্ঠু না হয়, তাহলে এটা গণভোটকে ইম্প্যাক্ট করবে। আর যদি গণভোট আগে হয়ে যায়, তাহলে গণভোটটা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা বেশি। এটা তাদের পার্সপেক্টিভ। আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি গণভোটের টাইম নিয়ে আলাপ আলোচনা করতে পারেন, এবং যদি ধরেন বিএনপি গণভোট এবং জুলাই সনদের একটা এক্সিকিউটিভ অর্ডারে রাজি হয়, তাহলে আপনি ইলেকশনের ডেটটা তার সাথে কম্প্রোমাইজ করতে পারেন। কিছু না কিছু কম্প্রোমাইজ না করলে তো আপনি বিএনপিকে টেবিলে আনতে পারবেন না, অথবা অ্যাকোমোডেট করতে পারবেন না। আমাদের যদি সবাইকে অ্যাকোমোডেট করে একটু নন আইডিয়াল সিচুয়েশনও হয়, তাহলে সেখানে যাওয়া উচিত। জি, আই আপনি আই বলছেন আই ডোন্ট মাইন্ড। জনগণকে এডুকেট করা, মানে এ তো একটা বিশাল কর্মযজ্ঞ বলে মনে হয়। কারণ মানে 48টা দফা যেগুলো গণভোটে যাবে, সেটা বুঝতে আমাদের, আমরা যারা এগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করি, একটু পড়াশোনা করার চেষ্টা করি, তাদেরই আমাদের বেশ কষ্ট হয় কিন্তু এই বিষয়গুলো বুঝতে। যেখানে না, 23, এখানে আপনি এটাকে খুব খুব সিম্পল জায়গায় হ্যাঁ, নিতে পারেন। গণভোটটা ধরেন, আমি যদি এখন জুলাই সনদ গণভোট দিই, তাহলে কোশ্চেন হলো জনগণের কাছে আপনি যেটা নিয়ে ক্যাম্পেইন করবেন, সেটা হলো যে আপনি কি মনে করেন যে এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, ঐক্যমত্য কমিশন যে আলাপ আলোচনা হয়েছে, ডু ইউ ট্রাস্ট দেম? ইফ ইউ ট্রাস্ট দেম, তাহলে আপনি জুলাই সনদে ইয়েস দিবেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি এটা ট্রাস্ট করি না, বরং আমি মনে করি আগামী পার্লামেন্টের বেশি ট্রাস্ট করি, যেই জিতে আসুক সে আগামী পার্লামেন্টে আলাপ আলোচনা করে সমাধান করবে, তাহলে আপনি না ভোট দিবেন। আপনার না ভোটের মানে হলো এভরিথিং উইল বি গোয়িং টু দ্য নেক্সট পার্লামেন্ট। হা ভোটের মানে হলো এই ঐক্যমত্য কমিশনে যে আলাপ আলোচনা হয়েছে এটা মোর ইম্পর্টেন্ট আগামী পার্লামেন্টের চাইতে। তো এটা খুব সিম্পল, না 48 দফা কি কইছে না কইছে এত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। আপনি কোনটাকে ট্রাস্ট করেন? যেমন ধরেন আমার পজিশন, আমি জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়া একটা পরিবর্তন দেখতে চাই, আগামী পার্লামেন্টের হাতে এটা ছেড়ে দিতে চাই না। এই কারণে আমি জুলাই সনদের ইয়েস ভোট দিব। এখন কেউ যদি মনে করে যে না, এই যে একটা এক্সপেডাইট প্রসেস চলতেছে, গণ অভ্যুত্থানের কথা কয়ে আলাপ আলোচনা করতেছে, এই লোকেরা ইলেক্টেড না, তার চাইতে আগামী পার্লামেন্টের এটা ডিল করা বেটার, সে না ভোট দিবে। তা আপনি আপনি যদি একেবারে প্রত্যেকটাই জটিলতায় যাইয়া ডিটেলস বুঝতে না চান, এই দুইটার মধ্যে কারে মোর ট্রাস্ট তাহলে করেন, তো এটা খুব তো খুব সুন্দর হতো। সিম্পলিফাইড আপনি কোশ্চেন। যেটা বলছেন সেটা তো খুব সুন্দর ব্যাপার যে সব দল মিলে একটা বিষয় রেডি করেছে, ঐক্যমত কমিশন এতদিন আলোচনা করে, এখন আপনারা কি সেটা চান কিনা? কিন্তু সব দল মিলে একটা বিষয়ে তো যেতে পারে নাই, মানে সেটি যখন পারছে না, পরিস্থিতিটা যখন এখানে এসে পৌঁছাচ্ছে, তখন আসলে কি হবে? বিএনপি তো মানছে না, বিএনপির সাথে আরো অনেকগুলো দল আছে যারা মানছে না, এদিকে জামাত হার্ড লাইনে। আমার প্রশ্নটা এখানেই, এখন সরকার ওই যে কদিন আগে ডক্টর আসিফ নজরুল মাননীয় আইন উপদেষ্টা তিনি বলছিলেন যে এখন সরকার কি করবে বুঝতে পারছে না। মানে কি করবে সরকার এই পরিস্থিতিতে? আমাকে যদি আমি যদি ডিসিশন মেকিং জায়গা থেকে, আমি খুব সিম্পল করতাম। আমি হচ্ছে জুলাই সনদের দুইটা পার্ট করে গণভোটে দিতাম। একটা হচ্ছে ডিসেন্ট সারা, আর একটা হচ্ছে এখন যে অবস্থানে আছে সেই অবস্থানে। এই দুইটা গণভোট হচ্ছে আপনি দুইভাবে করতে পারেন। বিএনপির সাথে আমি আলোচনায় বসতাম, বিএনপি যদি রাজি হয়, ন্যাশনাল ইলেকশনের অল্প কয়েকদিন আগে আপনি গণভোটটা আগে দিয়ে দিলেন, তারপর ন্যাশনাল ইলেকশনে গেলেন, অথবা ন্যাশনাল ইলেকশন এবং গণভোট একসাথে করলেন, কিন্তু আমি দুইটা প্যাকেজ দিলাম। জি। কিন্তু আপনি মানে যেহেতু আপনি শিবির করে এসেছেন, আপনার জামাত সমর্থন করেন বা জামাতপন্থী বুদ্ধিজীবী হিসেবেই আপনি পরিচিত। আপনি কি আপনার মানে যেই দলটিকে সমর্থন করে তাদেরকে ইনফ্লুয়েন্স করার দিতে চেষ্টা করেছেন যে কেন একদিনে নির্বাচনে নাই? কেন তারা হার্ড লাইনে আছেন? মানে এটিকে কোথাও কোনো কথাবার্তা বলবার চেষ্টা করেছেন? ইলেকশন কমিশন সূত্রও বলছে ৩,০০০ কোটি টাকা লাগবে, মানে বেশি লাগবে যদি গণভোট আলাদা করার ব্যাপার আসে। মানে কেন এই অবস্থানে অনড় জামাত? না, আমার আমার বোধ হয় যে যদি অন্তর্বর্তী সরকার যদি আপনার একটা এক্সিকিউটিভ ডিসিশনে যায়, যেখানে জুলাই সনদের আইনি ভিত্তিটা হবে, এই প্রক্রিয়াটা ভিজিবল হয়ে উঠতেছে, তাইলে পরে আমার মনে হয় যে গণভোটের ডেট নিয়ে যদি জামাতের সাথে একটা আলাপ আলোচনা হয়, সেখানে জামাত খুব বেশি হার্ডলাইনে থাকবে বলে আমার মনে হয় না। এটা আমি তাদের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে বলতেছি না, আমার অবজারভেশনের জায়গা থেকে আমি বলতেছি। আপনার কি মনে হয় যে এই যে কনফ্লিক্ট যেটা আসলে দিনে দিনে বাড়ছে, সেটি নির্বাচনের আগে এটা মিটবে?
আবার আমার মনে হয় নির্বাচনের আগে এটা মিটবে। আমার মনে হয় যে বিএনপি এবং জামাত দুইটা পার্টির কেউই এখন চায় না যে ইলেকশনটা পিছায় যাক। ইলেকশনটা একটা সার্টেন টাইমের মধ্যে হইতে হবে, এটা প্রত্যেকেই ফিল করে। এবং আমার কাছে মনে হয় যে এই যে কনফ্লিক্ট যেগুলো তৈরি হইতেছে, এগুলো যখন অন্তর্বর্তী সরকার যদি একটু স্মার্টলি ডিসিশন নেয়, তাহলে এটা খুব ডাইভার্ট হবে বলে আমার কাছে মনে হয় না। অন্তর্বর্তী এবং সরকারের মানে আনস্মার্টনেসটা কোথায় কোথায় স্মার্টলি ডিসিশন নিল না? দেখেন, অন্তর্বর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে এই আলাপ আলোচনাটা অনেক দেরিতে শুরু করছে। এই আলাপ আলোচনাটা তো তাদের আরো আগে শুরু করা উচিত ছিল। এবং এই তারা যেভাবে জুলাই সনদের ব্যাপারে একটা স্ট্যান্ড নিচ্ছে, এই আলাপ আলোচনার ব্যাপারেও তো স্ট্যান্ডটা আরো আগে নিতে পারতো। যেমন আপনি যদি তাদের টাইম স্প্যান দেখেন যে কতখানি লম্বা সময় তারা হলো জুলাই সনদ নিয়ে আলোচনা করছে, আর একটা হলো তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনাটা খুবই ন্যারো হয়েছে, অল্প কয়েকদিনের মধ্যে বলে তার একটা কিছু বলে দিছে। অথচ বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে খুব স্ট্রেট ফরওয়ার্ড আলোচনা আরো আগে হওয়া উচিত ছিল। এবং যেই কারণে আপনি দেখেন সনদ সিগনেচার অনুষ্ঠানে হচ্ছে আপনার এনসিপি যায় নাই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, সেখানে বিএনপি এবং জামাত গেছে। আবার যাওয়ার কিছুদিন পরে বিএনপি জামাত একজন আরেকজনের সাথে ডিসএগ্রি করছে। তো আমার কাছে মনে হয় যে বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে তাদের যে আলাপ আলোচনাটা, এটা ম্যাচিউর লেভেলে হয় নাই। জি। আরও একটা প্রশ্ন, যে গণভোট হলো, গণভোটের পরে সব কিছু মানে পরের সরকার এটা গণভোটে অনুযায়ী কাজ করবে, এটাই বা নিশ্চয়তা কি? মানে সংবিধান, যেটি সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড হিসেবে আমাদের পরিচিত, সেটির বরাবর আমরা ব্যত্যয় দেখেছি, লঙ্ঘন দেখেছি। সেটিকে পাশ কাটিয়ে যারা ক্ষমতায় থাকেন তারা অনেক কিছু করে ফেলেন এবং তারও নানান রকম ব্যাখ্যা বিশ্লেষণ তৈরি হয়ে যায়। তাহলে এটি যে পাশ হবার পরে এটি মানে ভালোভাবে পালিত হবে, তার নিশ্চয়তা কি? দেখুন, এখানে আমরা একটা লিগাল জিনিস আছে। লিগাল জিনিসটা হলো যে গণভোট বাস্তবায়ন আদেশ যেটা সরকার করবে, সেইটার মধ্যে কি বলা আছে, কিভাবে বলা আছে, এটা হচ্ছে একটা লিগাল টার্ম। ওইখানে আপনি একটা বাধ্যবাধকতা তৈরি করতে পারেন। সেকেন্ড পয়েন্টটা থাকবে যে কিন্তু এটা পরে গণভোটের এই লিগাল পার্লামেন্টে গেলে পয়েন্টটা কি? মানে সেটা তো একটা বড় প্রশ্ন, যে গণভোট যে হবে, যদি লিগাল ইস্যুতেই আপনি যেতে চান, গণভোটের এই লিগালিটি কি এখন? গণভোটের লিগালিটি, এখনকার সরকারের লিগালিটি কি? এখনকার সরকার সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী তারা ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে এসেছে। সরকার 106 অনুচ্ছেদের যেটা সুপ্রিম কোর্টের ওপিনিয়ন, সেই সুপ্রিম কোর্টের ওপিনিয়ন কি বাইন্ডিং? বাইন্ডিং হতে হবে না, সুপ্রিম কোর্টের অপিনিয়ন তো কেউ ডিসঅ্যাগ্রি করছে না, চ্যালেঞ্জ করে নাই তো। তার মানে হচ্ছে যে এই যে আপনি চ্যালেঞ্জ না করে মাইনা নিচ্ছেন, তার বৈধতা হলো এই জায়গায়। তার বৈধতা 106 না, তার বৈধতা হলো আমরা সবাই এটাকে মাইনা নিচ্ছি। এটা জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে। তাহলে এখন সরকার যেই আদেশটা দিবে সেটা সবাই মাইনা নিলেই আপনার হচ্ছে এইটার একটা বৈধতা তৈরি হবে। এই বৈধতাকে আপনি প্রশ্ন করবেন কখন? যখন আগামী পার্লামেন্টে যে জিতে আসবে, সে আইসা যদি বলে এটা বৈধ না, না ধরেন, তখনই আমি আপনি বলছিলাম যে ধরেন দিয়েন। যদি আপনি লিগ্যালিটির জায়গায় আলোচনা করেন, তাহলে মানে এই সরকারের বৈধতার কোনো জায়গা ছিল না। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী বলছেন যে বৈধতা দেওয়া হয়েছে যে এই সরকার প্রয়োজনীয় কাজ করতে পারবে, ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী এই এই অবস্থায় করতে পারবে। কিন্তু গণভোটটা এরকম কিসের অধীনে গণভোটটা চলে আসবে? মানে এটা সরকার এক্সিকিউটিভ অর্ডার দিবে। যখন পার্লামেন্ট থাকে না, তখন তো গভর্নমেন্ট এক্সিকিউটিভ অর্ডার দিতে পারে, তাই না? যেহেতু আমাদের এখন পার্লামেন্ট নাই, ইন দ্য অ্যাবসেন্স অফ পার্লামেন্ট আপনি হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার দিবেন। এক্সিকিউটিভ অর্ডার পরের পার্লামেন্টে এসে রেটিফাই কিন্তু করবে। গণভোট আইন কিন্তু একটা আছে, 1991 সালের একটা গণভোট আইন আছে, যেখানে বলা আছে যে গণভোট হবে সংসদে, সংসদে যে বিল পাশ হবে সেটির উপরে গণভোট হওয়া যায়, মানে হতে পারে। এইরকম বিষয় কিভাবে গণভোটে যাবে? না দেখেন, আমরা আমরা যে গণভোটে যাইতেছি এটা তো ডিফারেন্ট। যেমন ধরেন যে ইউরোপিয়ান কান্ট্রিতে যখন ব্রেক্সিটের জন্য গণভোট হয়েছে, তাই না? যে সে ইউরোপিয়ান ইউনিয়নে আসবে কি আসবে না, এরকম সিচুয়েশন। তা আমাদের কনস্টিটিউশন তো এরকম বড় সিচুয়েশনের ব্যাপারে কিছু বলা নাই। যেমন ধরেন যে আমরা এখন হচ্ছে আপনার কনস্টিটিউশন পরিবর্তনের জন্য গণভোটের কথা বলতেছি। জুলাই সনদের মধ্যে কনস্টিটিউশন ফান্ডামেন্টাল পরিবর্তন আসছে, তো এটা আমাদের কনস্টিটিউশনে নাই। এখন আপনি কনস্টিটিউশন দিয়ে যদি গসপিতা দিয়ে মাপা শুরু করেন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। কারণ কনস্টিটিউশনে তো হাসিনা পলায় গেলে কি হবে এটা বলা ছিল না, তাই না? কনস্টিটিউশনে যেই পার্লামেন্ট আমরা ভেঙে দিছি, সেই পার্লামেন্ট আপনি কোন ভ্যালিডিটি দিয়ে ভাঙছেন সেটা তো কনস্টিটিউশনে নাই। আমরা এখন একটা এক্সট্রা কনস্টিটিউশনাল স্পেসে আছি, এটা আপনাকে প্রথমে মানতে হবে। যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে জায়গায় আসছি, এখন কনস্টিটিউশনের গসপিতা দিয়ে মাইপা কোনো লাভ নাই। আমাদেরকে যেটা করতে হবে তারপরে সেটা পরের হচ্ছে সংসদকে আপনি এই গসপিতা দিয়ে মাইপা বাধ্য করতে পারবেন? না, সেটা আমি বলছি, পরের সংসদের একটা স্বাধীনতা থাকবে। দেখেন, পরের সংসদ চাইলে এই সবকিছুর উল্টায় দিতে পারে। উল্টায় দিলে একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে। এখন এইটাকে আপনি কিভাবে মানে এটার কাউন্টার মেজারমেন্ট নেবেন? দেন কাউন্টার মেজারমেন্ট খুব সিম্পল। আপনি যদি এখন একটা এক্সিকিউটিভ অর্ডার দেন, এটা একটা গণভোট হয়, গণভোটে কত পার্সেন্ট মানুষ ভোট দিতেছে, পরের পার্লামেন্ট এই জনমতের প্রতি তার একটা ভয় থাকবে। যে ধরেন যে আমি দেখলাম আমার গণভোটে 80% মানুষ আসছে, এর মধ্যে 60% মানুষ এটারে হা বলছে,
দেন একটা পলিটিক্যাল পার্টি যে 40% ভোট পায় পার্লামেন্টে গেছে, সে যে কোনো ডিসিশন নেওয়ার আগে 3বার চিন্তা করবে যে 60% মানুষের সাপোর্ট আছে এটার প্রতি, এবং আমি যদি এটারে পুরোটারে আপসাইড ডাউন করে দিই তাহলে আমার পরের ইলেকশনে খবর আছে। এটাই তো গণতন্ত্র। তো আমরা যেটা করতে চাই সেটা হলো একটা গণভোটের মধ্য দিয়ে একটা রেফারেন্স তৈরি হবে, যে এই রেফারেন্স পরের পার্লামেন্ট অনার করতে গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে বাধ্য হবে, কারণ সে ভয় পাবে যে আমি যদি 60% মানুষের অ্যাপ্রুভাল রেটকে ডিসঅ্যাপ্রুভ করি তাহলে আমার পলিটিক্যাল প্রাইস পে করতে হবে। দ্যাটস দ্য অনলি ওয়ে ইউ ক্যান মুভ ফরওয়ার্ড, অ্যান্ড দ্যাট ইজ ডেমোক্রেটিক। আর যদি ধরেন গণভোটে আপনি পাইলেন না তাহলে তো সবকিছু শেষ, কোনো প্রবলেম নাই, আমরা স্ট্রেট ফরওয়ার্ড পরের পার্লামেন্টে তার চলে মানে যাবো। আপনি বলছেন গণভোট কত শতাংশ মানুষ গণভোটে আসতে হবে সেটারও একটা মাপকাঠি থাকতে হবে। থাকতে পারে, আলাপ আলোচনা করতে পারেন। কারণ হচ্ছে যে দেখেন, প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং, এই প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং হলো আমরা কোনো কিছু কারোর উপর চাপাই দিতে চাই না। আমার মন চাইলে বলে আপনার উপর চাপাই দিব, অথবা আপনার মন চাইলে বলে আমার উপর চাপাই দিবেন, সেটা হইতে পারবে না। এখানে একটা অ্যাপ্রুভাল লাগবে। কার অ্যাপ্রুভাল লাগবে? অ্যাপ্রুভাল লাগবে সংখ্যাগরিষ্ঠ জনগণের। তাহলে সংখ্যাগরিষ্ঠ জনগণের অ্যাপ্রুভাল লাগলে কত পার্সেন্ট লাগবে? আমরা মিনিমাম ডিসিশন নেওয়ার জন্য সাধারণত 50%-এ যাই। যেমন আপনি পার্লামেন্টের সরকার গঠন করবে 50% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। কিন্তু যখনই আমরা মোর ওয়েটফুল জিনিসে যাই, যেমন সংবিধান সংশোধন, সেখানে আমরা বলি 2/3। কেন 2/3 বলি? কারণ মেয়ার 50%-এর মধ্য দিয়া সংবিধান সংশোধনের মতো একটা বড় কাজ আমরা করতে চাই না। তাহলে জুলাই সনদ তো একটা রেভলিউশনারি পরিবর্তন। আমরা 72 কনস্টিটিউশনের ফান্ডামেন্টালস পরিবর্তন করতে চাইতেছি অনেক জায়গায়, তাই না? সংসদের উচ্চকক্ষ করতে চাইতেছি। তো এতখানি রেভলিউশনারি পরিবর্তন আমি অল্প কিছু মানুষের অ্যাপ্রুভাল নিয়ে করতেই চাই না, যেটা সমাজে চাপাই দিতে চান কনফ্লিক্ট না। না হয়ে এরকম যাবে। করে কি আসলে মানে এটা বুঝলাম গণভোটে আপনার একটা যৌক্তিক বিশ্লেষণ বা পরামর্শ আছে, কিন্তু সরকার বা দলগুলো এটি মানে কিনা এটি একটা বড় প্রশ্ন। মানে তারা কোনো আমি জায়গায় মনে করি যে অন্তর্বর্তী সরকার যদি মানে, দেখেন রাজনৈতিক দলগুলো তাদের ভেস্টেড ইন্টারেস্টে কি বলতেছে দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ আমি জনগণের কাছে যাইতেছি। মেজরিটি জনগণ যদি আমাকে অ্যাপ্রুভাল দেয়, আমি আমি অনেস্ট, আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমার জায়গায় আমি ঠিক আছে। আমি মনে করি অন্তর্বর্তী সরকারের উচিত এই কোনো রাজনৈতিক দলের এইসব কেওয়াসের দিকে না তাকাইয়া তাদের উচিত এটাকে গণভোটে পাঠায় দেওয়া, এবং গণভোটের থ্রেশহোল্ডটা আলাপ আলোচনা জি, করে ঠিক কিন্তু করা। বিশেষজ্ঞরা তো মানে অন্তর্বর্তী সরকার যখন আলোচনায় শুরু হলো না, বিশেষজ্ঞর মতামত নিল, তাতে আরো গন্ডগোল বেঁধে গেল। মানে যেটিকে ওই যে বলছিলাম মাহমুদুর রহমান বলছেন গন্ডগোলই পাকিয়েছেন প্রধান উপদেষ্টা। আমার মনে হয় যে এটাকে সহজ সরল জায়গা থেকে না দেখে ফর নাথিং কমপ্লেক্স করা হইতেছে, তাই না? আপনি যদি গণভোটে মানে এগ্রি করেন এবং জনগণকে এগ্রি করেন, তার ফলে তার কোনো কোশ্চেন থাকে না। এখন দেখেন, ধরেন তাহলে যে আমাকে বিএনপি বলেন তো এই কমপ্লেক্স করার উদ্দেশ্যটা কি? মানে কিছু তো একটা কারণ আছে, কমপ্লেক্স করার উদ্দেশ্য কি? দ্যাটস আ গ্রেট কোশ্চেন, আই ডোন্ট নো। এটা কি ধরেন যে আপনার মানে ইনক্যাপাসিটি, না ইচ্ছা করে কেউ ঝামেলা করতে পারতেছে? আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো ক্লু। হ্যাঁ, মানে যারা কথা বলছেন এই বিষয়গুলো নিয়ে তারা প্রায়ই বলছেন যে যারা এই ঐকমত্য কমিশনে ছিলেন, ডক্টর আলী আলী রিয়াজ, আহ, তারা হচ্ছে ঝামেলা পাকিয়ে দিয়ে দেশের বাইরে চলে গেছেন। আসলে এখন যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে না, কি আমার হবে? বোধ হয় যে এইটা ফেয়ার অ্যাসেসমেন্ট না। কেন ফেয়ার অ্যাসেসমেন্ট না? দেখেন, ডক্টর ইউনূসের সরকারের এখন পর্যন্ত আপনি যদি সফলতা বলেন, একমাত্র এবং বড় সফলতা হলো ঐক্যমত্য কমিশন আলাপ আলোচনা করে জুলাই সনদের একটা কনক্লুসিভ ড্রাফটে আসছে। এইটা একটা কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট। এটা আমি একটা বড় ডেভেলপমেন্ট বলবো। দেখেন, এখন যদি কোনো কিছু নাও হয়, নাগরিক হিসাবে আমাদের সামনে একটা রেফারেন্স পয়েন্ট আসলো যে এটা এই আলোচনা হয়েছে, প্রোসকন সামনে আসছে, এই পরিবর্তনটা করা যায়। তো এইটাকে আমি একটা অসাধারণ ডেভেলপমেন্ট বলবো। এখানে তাদের কিছুটা ত্রুটি দুর্বলতা থাকলেও মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে আমরা সংবিধান সভা কইরা যে সমস্ত আলাপ আলোচনা করার কথা ছিল, সেই আলাপ আলোচনাগুলো সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে করছি। এটা কোথায় আমাদের সকল ন্যাশনাল রাজনৈতিক বিল্ডিং দল? এর। আমি যদি বলি নিবন্ধিত রাজনৈতিক দল আছে ইলেকশন কমিশনের হিসাব অনুযায়ী 58টা, আর অনিবন্ধিত দল আরও আছে। সেখানে মানে 29টা দল মিলে কথাবার্তা বললো, সেখানে 25টা দল স্বাক্ষর করলো। আমি দেখি না, যে আপনি বেশিরভাগ দলই বাইরে। না, আপনি যদি আপনার কমন সেন্স অ্যাপ্লাই করেন, আমাকে একটা দলের নাম বলেন যেটা প্রমিনেন্ট আর কিন্তু এখানে বাদ পড়ছে। জাস্ট নেম মি ওয়ান সিঙ্গেল পার্টি। যেমন ধরেন যারা মানে আপনিই বলছিলেন আওয়ামী লীগকে বাদ দিচ্ছেন, জাতীয় আওয়ামী পার্টিকে লীগ আর বাদ জাতীয় দিচ্ছেন। পার্টি তো হিসাবে, আওয়ামী লীগ 14 দল এবং জাতীয় পার্টি হিসাবের বাইরে। তার কারণ হলো জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়া তারা হচ্ছে রিজেক্টেড হয়েছে এবং তারা স্বল্প সময়ের মধ্যে রাজনীতি আসতে পারবে না। দে হ্যাভ টু পে আ প্রাইস। তার কারণ হলো তারা আগে 3টে এটার কি কোনো ইলেকশন। গণভোট হয়েছে? মানে এই তাদেরকে প্রাইস পে করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু এই যে তাদেরকে যে রাজনীতি থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এটার কি কোনো না, গণভোট হয়েছে এটা নাকি এটা চাপিয়ে দেওয়া গণ হচ্ছে? অভ্যুত্থানের মধ্য দিয়া, এটা গণ অভ্যুত্থানের তো একটা লেজিটিমেসি আছে, এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়া হয়েছে। যদি এখানে বড় ধরনের কোশ্চেন উঠে তাহলে আপনি এটারও গণভোটে দিতে পারেন, আই ডোন্ট মাইন্ড। কিন্তু এইটাকে আপনি ধরে নিতে পারেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়া এটার সমাধান হয়ে গেছে। যেমন ধরেন যে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে,
তারা এখানে একটা ফ্যাসিস্ট সিস্টেম ডেভেলপ করছে, সেই ফ্যাসিস্ট সিস্টেমের এগেনস্টে গণ অভ্যুত্থান হয়েছে, তো তাদের ব্যাপারে গণ অভ্যুত্থানের শক্তি একটা ডিসিশন নিতেই পারে। এটাকে যদি আপনি রাজনৈতিক জায়গা থেকে আবার চ্যালেঞ্জ করে গণভোটের প্রশ্ন তুলতে পারেন, তার একাডেমিক মেরিট আছে, প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক মেরিট নাই। কিন্তু ধরেন আমি তো মনে করি না, গণভোটে কেন গেলে প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক মেরিট কেন দেখেন না? ধরেন যদি বিষয়টা এভাবে বলি যে আওয়ামী লীগের পতন হয়েছে, তাদের অপকর্ম নানান ছিল, সেইগুলোর কারণে মানুষ বিরক্ত হয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, কিন্তু মানে এমনকি অনেক আওয়ামী লীগরা তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে, ছাত্রলীগের অনেকে ছাত্রলীগ ছেড়ে দিয়ে দেখেছেন নিশ্চয়ই, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতো, তারা মারও খেয়েছে ওই ওই সময় ছাত্রলীগ ছেড়ে দিয়ে একসাথে অনেকে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে। কিন্তু তারা কি চায় যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়ে যাক, তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকুক? দেখেন, এখানে এই প্রশ্নটার একটা মেরিট এবং ভ্যালিডিটি থাকতো যদি এটা এরকম হতো যে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে আসছে, 5 বছরের মধ্যে তার কাজের কারণে একটা গণবিস্ফোরণ হয়েছে, মানুষ রিয়াকশন করছে এবং তার কারণে তার পতন হয়েছে। এটা যদি হইতো তাহলে আপনার এই কোশ্চেন ভ্যালিড ছিল। কিন্তু আওয়ামী লীগ পরপর 3টা ইলেকশন চুরি করছে, পুরো গণতন্ত্র থেকে বের হয়ে যায়, একটা ফ্যাসিস্ট সিস্টেম ডেভেলপ করছে এবং তার এগেনস্ট একটা গণ অভ্যুত্থান হয়েছে। আমাদের খুব ফান্ডামেন্টাল জিনিস, শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে কেন? না, ওয়াই ধরেন নট শি? আপনারাও তো এই চেষ্টাটা করছিলেন যে মানে ভোটকে পদ্ধতিকে বিতর্কিত করার, আপনারা পারেন নাই, আওয়ামী লীগ এই 2 নম্বরই কাজটা পেরে গেছে, সফল হয়েছে। আপনারা মানে কারা? মানে আমি বলছি বিএনপি জামাত যখন জোট সরকারে ছিল তখনই তো আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করা হলো, তখনই হলো কে এম হাসানের বয়স বাড়িয়ে তাকে প্রধান বিচারপতি করার না, উদ্যোগ, করছে, এক্স্যাক্টলি তারপরে কি এক্স্যাক্টলি হলো করছে। রাষ্ট্রপতিকে সংবিধানের সকল, আমি ওই যে বলছিলাম যে সুপ্রিম ল অফ না, দ্য আমি ল্যান্ড আমি ভাঙতেও আমাদের সময় লাগে না, না, সেটাকে আমি আপনার লঙ্ঘন করে আপনারা তখন ইয়াজউদ্দিন আহমেদকে তখন প্রধান তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে দিলেন, এবং তারপরেই তো ঝামেলা তৈরি হয়ে গেল, চলে না, আসলো এক ধরেন এগারো, তাই না? দুইজন লোক একজন আরেকজনের খুন করতে চাইছে কিন্তু পারে না, আরেকজন খুন করে ফেলছে, দুইজনের পানিশমেন্ট তো সমান না। যে খুন করে ফেলছে সে তো খুনি, তার তখন পানিশমেন্ট হবে, কাজে আওয়ামী লীগের পানিশমেন্ট হবে। আপনি যদি ইন্টেনশন নিয়ে প্রশ্ন করে বলেন যে বিএনপি এবং জামাতের জোট সরকার ছিল, সো বিএনপি এবং জামাত কম্বাইন্ডলি একটা ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারেও খুব বেশি সৎ না, খুব বেশি অনেস্ট না, এটা বলেন, আই এগ্রি উইথ ইউ, তার কনস্টিটিউশন চেঞ্জ করছে, তারা বিচারপতিদের বয়স বাড়াইছে এবং সেটা বাড়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সিস্টেমটাকে হ্যাক করতে চাইছে। কাজে এই প্রশ্ন যদি আপনি করেন, আই এগ্রি। কিন্তু আওয়ামী লীগ যেটা করছে এটার সাথে কোনো তুলনা হয় না। 3টা ইলেকশন চুরি করা, 15 বছর ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকা, বিরোধী দলকে মানে আনডাউটলি অত্যাচার নির্যাতন করা, দ্যাট ইজ আনপ্যারালাল। কাজে ওইখানে আপনি আর্গুমেন্ট করতে পারবেন না। কিন্তু আপনি যদি বিএনপি নিশ্চয়ই, জামাতের ব্যাপারে অবজারভেশন করতে চান, আই এগ্রি, নিশ্চয়ই 3টা টার্ম মানে বড় সময় নির্যাতন করার জন্য পেয়েছে। যদি যদি ওই চুরিটা সফল হয়ে যেত, মানে ওই 2 নাম্বারই যেটার কথা বলছিলাম, সেটা যদি সফল হতো তাহলে হয়তো বিএনপি জামাত আরো টার্ম পেতো, তারাও এটা করতে পারতো, তখন আওয়ামী লীগ যা। হাইপোথেটিক্যালি আপনি বলতে পারেন, কিন্তু বিএনপিকে আরেকটা জায়গায় আপনাকে একটা পজিটিভ নোট দিতে হবে, সেটা হলো 96 সালে তারা কিন্তু একটা একতরফা নির্বাচন করছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কিন্তু তারপর কিন্তু উনি ক্ষমতায় থাকেন নাই। উনি কিন্তু পরের পার্লামেন্টে আপনার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বিল আইনা চলে গেছে। তাহলে আমরা বিএনপির ব্যাপারে যদি ফেয়ার হইতে চাই তাহলে আমরা 2টা অবজারভেশন জি, করবো। একটা, পার্থক্য দেখলাম 96 যে উনি যেটা করছেন, আন্দোলনের মুখে বিএনপি নতি স্বীকার করেছে একটা জায়গায়, কিন্তু যতই আন্দোলন হোক আওয়ামী লীগ সেখানে নতি স্বীকার করেনি, আওয়ামী লীগ আন্দোলন দমন করেছে। এবং খালেদা জিয়া কনসাস ডিসিশন নিয়েছেন যে উনি এভাবে থাকবেন না। আপনি আপনি খালেদা জিয়ার এখানে আমাদেরকে রেসপেক্ট করতে হবে। কিন্তু 2001-এ ওনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন এবং সেখানে জামাতও সেই গভর্নমেন্টের পার্ট ছিল। সো আপনি যদি বিএনপি এবং জামাতকে এখানে ইকুয়ালি বলতে চান যে তাদের মাথার মধ্যে এরকম একটা গেম প্ল্যান ছিল, আমি ডিসএগ্রি করবো না। জি, মানে আমি দেখছিলাম যে গণভোট নিয়ে কথা শুরু হলো, তো যে কোন বিষয়ে গণভোট, আপনি বলছেন এটাও গণভোটে দিতে পারেন। গণভোটে একজন সে কদিন আগে এই বিষয়টা কথা বলছিলাম, আমার সাথে ছিলেন ডক্টর নকিবুর রহমান, যুক্তরাষ্ট্র জামাতের মুখপাত্র, তাকেও বলছিলাম প্রসঙ্গক্রমে যে পুবাইল থানার ওসি তিনি বলছেন যে গণভোট হতে হবে। তিনি জামাত আমিরের একটা ফটোকার্ডের নিচে তিনি কমেন্টস করেছেন যে গণভোট হতে হবে, স্বাধীনতা বিরোধীরা দেশে রাজনীতি করতে পারে কিনা, আগে গণভোট হওয়া প্রয়োজন সেই বিষয়ে, এরকম একটা মন্তব্য করছেন এবং তাকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এই মন্তব্যের কারণে। মানে এটাও তো একটা বিষয় হতে পারে, মানে আপনারা যেভাবে দেখেন, বলছেন। প্রথম জি। কথা হলো যে তাকে প্রত্যাহার করা তো ঠিকই আছে, সে রাষ্ট্রের কর্মকর্তা, তার তো পলিটিক্যাল জায়গায় ওপিনিয়ন দেওয়া ঠিক না, তাই না? তো তার যে প্রত্যাহার করা হয়েছে ঠিকই আছে। আমরা এটা আওয়ামী লীগের সময়ের মতো এই প্রসিডিউর কখনোই চাই না যে যারা রাষ্ট্রের ব্যুরোক্র্যাট, যারা রাষ্ট্রের হয়ে কাজ করতেছেন তারা দলীয় স্ট্যান্ড নেবেন, দ্যাটস ফাইন। এখন আপনি প্রশ্নটা তুলতে কেন পারেন, এখনকার গণকর্মকর্তারা, মানে প্রজাতন্ত্র কর্মকর্তা তো একদম সবসময় ফ্যাসিস্ট বলছেন, নির্দ্বিধায় বলছেন, তারা তো এইটিকে কোনো রাজনৈতিক টার্ম মনে করছেন না। পলিটিক্যাল পজিশনের লোকেরা বলতে পারেন, না, কিন্তু কিন্তু ধরেন তাদেরকে তো প্রত্যাহার করা হচ্ছে না, যারা পুলিশে আমরা হর হামেশা শুনছি যে ফ্যাসিস্ট, আগের সরকারকে ফ্যাসিস্ট বলে সম্বোধন করছে। দেখেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট এরা তো এখন নিপাতনে সিদ্ধ হয়ে গেছে, আর কাজে আর এটাকে জামাত আপনি, ওই সময় স্বাধীনতা বিরোধী করেছে, এটা নির্বাচনের সিদ্ধ না? না দেখেন এই দুটোর মধ্যে পার্থক্য আছে, আমি আপনাকে বলি।
জামাতকে যদি আপনি এই কথা বলেন যে তারা 1971 সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরোধিতা করছে, আপনি যদি এইটুকু স্টেটমেন্টের মধ্যে হুম। থাকেন, তাহলে ট্রু, তারাও এগ্রি করে তারা বিরোধিতা হুম। করছে, তো হিস্টোরিয়ানরা ওই এগ্রি করে ওসি তো বিরোধিতা ঠিক করছে। এতটুকুই বলেছিল যে আবার স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার অধিকার আছে কিনা সেটিতে গণভোট নেওয়া না, প্রয়োজন। দুইটা জিনিস, একটা হলো আপনি বলতেছেন যে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা একটা ঐতিহাসিক সত্য। হুম। তার রাজনীতি করার অধিকার আছে কিনা, দ্যাটস এন পলিটিক্যাল অপিনিয়ন। আপনি রাষ্ট্রের কর্মকর্তা হিসাবে তার রাজনীতি করার অধিকার আছে কিনা এই প্রশ্ন তুলতে পারেন না। এটা আপনি নাগরিক হিসাবে তুলতে পারেন। নাগরিক হিসাবে যদি তুলেন, তাহলে আপনার আপনার রাষ্ট্রের যে পজিশন, মানে আপনার কর্মকর্তা হিসাবে প্রফেশনাল যে পজিশন, আর আপনার নাগরিক হিসেবে ওপিনিয়নকে সেপারেট করতে হবে। আপনি এক জায়গায় দাঁড়ায়া এটা তো তুলতে পারেন। ফেসবুকে যে একজন মানুষ বক্তব্য লিখছেন সেটি কি তিনি নাগরিক হিসেবে কোনো বক্তব্য মানে দিতে পারবে না? ফেসবুক তো তার পাবলিক মানে তার তো ব্যক্তিগত একটা প্ল্যাটফর্ম, সেটা তো তার অফিসিয়াল কাজকর্ম করবার প্ল্যাটফর্ম না। দেখেন, এখন এটা 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 আপনাকে দেখতে হবে যে রাষ্ট্রের রুল কি এবং রাষ্ট্র এটা কিভাবে আপনার স্পেসিফিকলি আইডেন্টিফাই করে। যেমন ধরেন আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের এটা মানে প্রফেশনাল ওয়ার্কারদের একটা হ্যান্ডবুক থাকে এবং সেখানে এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করা থাকে যে আপনি কোনটা করতে পারবেন, কোনটা করতে পারবেন না। আমি আমার টেকনিক্যাল নলেজ এখানে না, আমি বলতে পারবো না। তাহলে তার যেই মানে পুলিশ অধ্যাদেশের আন্ডারে তার প্রফেশনাল আচরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ভায়োলেট হয়েছে কিনা এটা স্পেসিফিকলি দেখতে হবে। আচ্ছা। না, কিন্তু একটু আগে যেই আলোচনা ছিল সেটাও যদি বলেন যে জামাত স্বাধীনতা বিরোধিতা করেছে সেটাও নিপাতনে সিদ্ধ। হ্যাঁ, কিন্তু তার তার জন্য তাদের মানে তাদের কোনো, আপনি যেমন বলছিলেন যে আওয়ামী লীগকে এই বিষয়ের মধ্যে দিয়ে যেতে হবে, তাদেরকে আর এই বিষয়ের মধ্যে দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারা কি এই বিষয়ের মধ্যে দিয়ে যায় নাই? জামাত কি এই দেশে একসময় নিষিদ্ধ ছিল না? জামাতের কি বিচার হয় নাই? তাদের জন্য কি ট্রাইব্যুনাল হয় নাই? তা আপনি 54 বছর তো পরে সেগুলো একই কি জিনিস। ঠিক হয়েছে? মানে জামাতের যে বিচার হয়েছে সেগুলো না, কি ঠিক হয়েছে? কিন্তু আপনি সেগুলো ঠিক হয়েছে কি ঠিক হয় নাই সেই প্রশ্ন না ধরে কি করবেন, আবার করবেন, আবার করবেন, আবার করবেন। হুম। মানে একই লুপ, মানে যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাই না হবেন ততক্ষণ পর্যন্ত একই লুপ এগেইন অ্যান্ড এগেইন বাস্তবায়ন করবেন। এটা কোনো প্রক্রিয়া হয়? হুম। যেমন ধরেন যে জামাতের যে ট্রাইব্যুনাল বিচার হয়েছে, এই বিচার তো ন্যায় বিচার হয় নাই। তাহলে আপনার জন্য কোনটা ফার্স্ট প্রায়োরিটি? আগে জামাতের যে ন্যায় বিচার হয় নাই সেটা ডিল করা, নাকি আবার জামাতের বিচারের প্রশ্ন তোলা? হুম। না মানে আপনি আপনি কোন জায়গা থেকে তুলবেন? মানে ধরেন যে আপনি দেখেন 71 একটা ভাইটাল ইস্যু, আই অ্যাগ্রি উইথ দ্যাট। কিন্তু 71কে জামাতের এগেনস্টে পলিটিক্যাল টুল হিসাবে যে ব্যবহার করা, হুম। এটা তো আওয়ামী লীগ করে ফেল করছে। হুম। সো উই শুড স্টপ দ্যাট। আমাদেরকে এটা ব্যবহার করার জায়গাটা বন্ধ করা উচিত। আমরা যদি এটাকে ন্যাশনাল রিকনসিলিয়েশনের জায়গা থেকে তুলতে চাই, দ্যাট ইজ এ ভ্যালিড। যেমন ধরেন আজকে আমরা শেখ হাসিনার বিচারের কথা বলতেছি, আপনি কি আজকে থেকে 54 বছর পরও আপনি শেখ হাসিনার বিচারের কথা বলবেন? যদি আগামী 5-10 বছরের মধ্যে আমরা হাসিনার বিচার ঠিকঠাক মতো করতে না পারি, 54 বছর পরে কি আপনি আবার আরেকটা ট্রাইব্যুনাল করবেন শেখ হাসিনা বিচারের জন্য? ডাজ দ্যাট মেক এনি সেন্স? এখন এখন 2025 সাল, 50 বছর পরে 2075 সাল হইব। 2075 সালের জেনারেশন যদি আবার হাসিনার বিচারের প্রশ্ন তুলে, আপনার কাছে কি মনে হয় এটা কোনো সেন্স মেক হবে? হাসিনার বিচারের প্রশ্ন না তুলুক, যদি বলে যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা অপরাধী, যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার হবে, তখন তো তারা যদি এখন বিচারের বাড়ি থেকে ফৌজদারি ধরা যেতেই অপরাধের পারে। বিচার হলে আপনাকে এখন করতে হবে বিচার। আপনি যদি আগামী 10 বছরের মধ্যে বিচার করতে না পারেন, আজকে থেকে 50 বছর পরে যদি আপনি আওয়ামী লীগেরও বিচারের প্রশ্ন তুলেন, সেটা আপনি পলিটিক্যালি তুলবেন। বিচার তো আপনাকে করার প্রায়োরিটি হলো এখন। আপনি যদি এখন বিচার না করেন, 50 বছর পরে এটা বিচার হয়। 50 বছর পরে যেটা হয় সেটা একটা প্রতীকী বিচার হয়। মানুষের ধরেন যারা অ্যাগ্রিভড হয়েছে তাদের মাইন্ডসেটের একটা সান্ত্বনার জন্য, অথবা সমাজের মধ্যে এটা নিয়ে একটা কনফ্লিক্ট অ্যারাইজ করতেছে, সেই কনফ্লিক্টটাকে কমানোর জন্য, সেই জায়গা থেকে আপনি ধরেন যে একটা রিকনসিলিয়েশনের জায়গা থেকে দেখতে পারেন। তাহলে কি যে কিন্তু বিচারটা ফৌজদারি হয়েছে এটাকে অপরাধ কি আপনার প্রতীকী বিচার হিসাবে মানেন? কোনটা? ট্রাইব্যুনালের যে বিচার ট্রাইব্যুনাল যে হয়েছে? বিচারটা হয়েছে। দেখেন, ট্রাইব্যুনালের যে বিচার হয়েছে এই বিচারের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে প্রচন্ড ইন্টারেস্টেড ছিলাম এই জায়গা থেকে যে লেটস সি হোয়াট ইজ দ্য ট্রুথ। কিন্তু এই বিচার তো কমপ্লিটলি পলিটিক্যালি মোটিভেটেড জায়গায় হয়েছে, তাই না? দেখেন, আমি যেটা মনে করি সেটা হলো যে 71 বিষয় নিয়ে তো অনেক আলাপ আলোচনা হয়। একটা হুম। হলো যে জামাত কেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা জামাতের কাছ থেকে আমাদের শুনতে হবে যে হোয়াট ওয়াজ দ্য রিজন, অন্যান্য জিনিস। একটা ঐতিহাসিক কনফ্লিক্টিং জায়গায় তাদের বিরোধিতাই তো নানান না, পাকিস্তান যখন গণহত্যা চালাচ্ছিল আমি তখন আমি তাদের আসতেছি, আমি সমর্থন সহযোগিতায় ছিল। না, আমি ওয়ান বাই ওয়ান আসি যে দেখেন জামাত কেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা তাদের কাছ থেকে তাদের এই ফিলসফিটা আমাদেরকে জানতে হবে এবং তার দিকটা, তার স্টোরিটা শুনতে হবে। সেকেন্ড হলো যে মুক্তিযুদ্ধের সময় একটা গণহত্যা হুম। হয়েছে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। একটা বড় মাপের গণহত্যা হয়েছে। এই গণহত্যার এক্সিকিউটিভ দায় দায়িত্ব তখনকার পাকিস্তান মিলিটারির ছিল। জামাত মিলিটারির সাথে ছিল, তারা মুক্তিযুদ্ধের যেহেতু বিরোধিতা করছে, পাকিস্তান তারা ভাঙতে চায় নাই। হুম। তো এইখানে জামাতের কতখানি ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্টতা ছিল, এটা একটা লিগাল কোশ্চেন। হুম। এটা আপনি কেবলমাত্র একটা ফেয়ার কোর্টের মধ্যে প্রুফ করতে পারেন।
তো এখন দেখেন দুইটা জিনিস হয়েছে, একটা হচ্ছে যে তাদের এই বিচারটা কখনো হয় নাই, শেখ মুজিবুর রহমানের বিচারটা করেন নাই, তারপরে জিয়াউর রহমান এসে বিচারটা করেন নাই। আপনি বিচারটা করলেন কত বছর পরে? 50 বছর পরে বিচারটা করলেন, এবং সেই বিচারটাকে ফেয়ার করলেন না, করলেন না, আপনি করলেন পলিটিক্যালি মোটিভেটেড। এখন আপনি বলেন এই হুইলটা আপনি কিভাবে আবার পিছনের দিকে নিন? হাউ? আমাকে একটা প্র্যাগমেটিক ওয়ে দেন। আপনি যদি এই কথা বলেন আমি তার আবার বিচার করব, তাহলে এটা এটা কি একটা না ফান? না এটা এটা আবার কি হয়? আমাকে বিচার বলেন। তো আর যে নিশ্চয়ই আপনি বলেন বারবার যে হাসিনা বিচার ঠিক মতো হয় নাই, হুম, আমি আবার একটা ট্রাইব্যুনাল বিচার করবো, তার মানে কি? আপনি আপনি কতবার তাকে ট্রায়ালের মধ্যে নেবেন? হাউ ইজ ইট পসিবল? না তাকে এরপর না, তো ব্যক্তিকে জেনারেশনে বলছি থাকবে না, না। ধরেন ব্যক্তিকে না, এনারা যদি যুদ্ধাপরাধী না হয়ে থাকেন তাহলে যুদ্ধাপরাধী কারা? মানে দেখেন কমান্ড তো তখন পাকিস্তান আর্মির ছিল, আপনি তো জামাতের মেইন স্ট্রিম জায়গায় আইনা এই কোশ্চেনটা করতেই পারেন না। তার কারণ হলো উনি তো কমান্ড স্ট্রাকচারে ছিল না, কমান্ড স্ট্রাকচার পাকিস্তান সহযোগী, আর্মির। সহযোগী। কোশ্চেনটা হলো যে কোশ্চেনটা হলো পাকিস্তান আর্মির কমান্ড স্ট্রাকচারের সাথে ওনাদের অ্যাফিলিয়েশন কতখানি ছিল, কোন ডিসিশন ওনারা ইনফ্লুয়েন্স হুম, করছেন, কোনটা ওনারা নিজেরা নিছেন, অথবা কোন জায়গায় ওনার ওনার পারফেক্ট ইনভলভমেন্ট ছিল, যে ইনভলভমেন্টটা ক্রিমিনাল লায়াবিলিটি তৈরি করে। তো সেই প্রশ্ন যদি আপনি তুলতে চান তার তো একটা লিগাল, কিন্তু আমরা তো এটা তুলি নাই, তাই না? মানে দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান এটা করেন নাই, জিয়াউর রহমান ক্ষমতায় সেটা করেন নাই, আওয়ামী লীগ অনেক পরে এসে করছে, সেটা আনফেয়ার ওয়েতে করছে। হুম, এখন আমি আমি জানি না, দেখেন আমি ভেরি ফেয়ার অ্যান্ড ওপেন টু দ্যাট কোশ্চেন, হুম, কিন্তু আপনাকে তো একটা জাস্টিসের মধ্যে আসতে হবে, তাই না? এবং সেই জাস্টিসে এখন যে কোনো কোশ্চেন তোলার আগে তো আপনাকে তুলতে হবে যে আওয়ামী লীগ এই ট্রাইব্যুনালে যদি অন্যায় করে তাহলে আমি সেই অন্যায়ের কম্পেনসেশন কিভাবে দিব, সেই প্রশ্ন তো আপনার তুলতে হবে, তাই হুম। না? আপনি তো কোনো ইনজাস্টিসের পক্ষে আচ্ছা, দাঁড়াইতে পারেন না। এটা তো না দেখেন আপনি 50 দুইটা বছর ইনজাস্টিস, হ্যাঁ দেখেন দুইটা ইনজাস্টিস আমাদেরকে একই সাথে আইডেন্টিফাই করতে হবে। 71 সালে আমাদের এখানে একটা গণহত্যা হয়েছে, আপনি কোনোভাবে গণহত্যার পক্ষে দাঁড়াইতে পারেন না। এই গণহত্যার সাথে যদি কোনো অ্যাফিলিয়েশন থাকে তার তার বিচারের জায়গায় আসতে হবে। যেই মানুষগুলো মানে অ্যাটলিস্ট মোরালি, যেই মানুষগুলো এই সময় আপনার হচ্ছে অন্যায় অত্যাচারের মধ্যে পড়ছে, যাদের বাপ মা ভাই বোন মারা গেছে, যারা হুম হুম এখান থেকে ধরেন যে আপনার ইন্ডিয়া যাইতে হয়েছে শরণার্থী হয়ে, তাদের একটা নাইট মেয়ার গেছে তাদের জীবনে, তাদের এই অভিজ্ঞতা এবং চিন্তার প্রতি আপনি ইনসেনসিটিভ থাকতে পারেন না। এটা হচ্ছে একটা দিকের জাস্টিস। আবার আরেকটা দিক হলো আপনি 71-কে সামনে রেখা জামাতকে কন্টিনিউয়াসলি জেনারেশন আফটার জেনারেশন আপনি ভিকটিম করে যাবেন, তার ন্যায় বিচারের প্রশ্ন দেখবেন না, তারে দেখলে আপনি ধৈর্য ঝুলাই দিতে হুম চাইবেন। তো আপনার আর পাকিস্তান আর্মির মধ্যে পার্থক্য কোথায়? জাস্ট ইউর দ্য বোথ সাইড অফ দ্য সেম কয়েন, হুম, তাই না? এটা এটা তো হইতে পারে না। জি। এটা আমাদের এখানে ন্যায় বিচারকে অ্যাড্রেস ন্যায় করতে বিচারের হবে। বিষয়ে আপনিও বলছিলেন যে যে তাদের স্টেটমেন্টটা জামাতকে ক্লিয়ার করা উচিত যে তারা কেন মুক্তিযুদ্ধের বিপরীতে ছিল, এই জায়গাটা তাদের ক্লিয়ার করা উচিত, তারা খেটে আমি আমি করছে। আমি মনে করি না তারা করতেছে না, আমি তারা মনে করি এটা এটা আরো স্ট্রেট ফরওয়ার্ডলি ক্লিয়ার করা উচিত, এবং এখানে জামাতের একটা কেন ঐতিহাসিক করছে না দায়বদ্ধ। এটা কি বোঝেন আসলে কেন করছে না? কারণ আমাদের মনে আছে যখন যুদ্ধাপরাধের বিচার চলছিল তখন ব্যারিস্টার রাজ্জাক, জামাতের প্রভাবশালী তিনি তিনি এটার জন্য তিনি জামাত থেকে বহিষ্কৃতও হয়েছেন, পদত্যাগ করে চলে গিয়েছিলেন ওই সময়। তিনি তার দাবিও ছিল যে জামাত ক্ষমা চাক, মানে কেন চায় না? মানে এখনো যখন জামাতে আমির বলেন 47 থেকে 2025-এর এই সময় পর্যন্ত যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে তার জন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাই, কেন চায় না এটা কি বুঝতে পারেন? আমার একটা সোশিওলজি পার্সপেক্টিভ থেকে হুম ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা হলো যে জামাতকে অলওয়েজ 71 নিয়ে সিস্টেম্যাটিকলি ভিক্টিমাইজ করা হয়। তো এই ভিকটিম হইতে হইতে জামাতের মধ্যে 71-এর ব্যাপারে একটা ডিফারেন্ট মাইন্ডসেট গ্রো করছে, যে তারা 71 নিয়ে কথা বলতে আসলেই মনে করে যে এটা মূলত তাদেরকে মার্জিনালাইজ করার জন্য কথা বলা। এই কারণে 71-কে ওপেন হার্টে অ্যাড্রেস করার মতো একটা সাইকোলজি তাদের মধ্যে ওইটা বড় হয়ে ওঠে, এটা মাইনরিটির মধ্যে হয়। তো এখানে আমি মনে করি যে আমাদের একটা বড় দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হলো যে 71 নিয়ে আমরা যে প্রশ্নটা জামাতকে করব, সেই প্রশ্নটা জামাতকে মার্জিনালাইজ করার জন্য করা উচিত না, হুম পলিটিক্যালি তাকে ভিকটিম বানানোর জন্য করা উচিত না। আমাদের করা উচিত এই রিকনসিলেশনের জায়গা থেকে, যে জামাত যদি একটা প্রমিনেন্ট হুম পলিটিক্যাল পার্টি হয়ে ওঠে আমাদের দেশে, এবং 71-এর সাথে তার যদি এই রিকনসিলেশনটা না হয়, তাহলে এটা আমাদের ন্যাশনাল ইউনিটির জন্য একটা থ্রেট, এবং এইটা আমাদের সমাজের মধ্যে একটা টেনশন এবং কনফ্লিক্ট তৈরি করবে। এই জায়গা থেকে ওপেন হার্ট হয়ে আমরা যদি জামাতকে একটা গণতান্ত্রিক স্পেস দেই, এবং সেই গণতান্ত্রিক স্পেসের মধ্যে আলাপ আলোচনাটা আগায়, তাহলে আমার কাছে মনে হয় যে এটা জামাত এখনকার একসময়। চেয়ে বেশি গণতান্ত্রিক স্পেস জামাতের জন্য কখন আর হবে, না, কিভাবে ইউ হ্যাভ হবে? টু গিভ টাইম। এটা কয়দিন হয়েছে আপনার? আপনি তো শেখ হাসিনার গভর্নমেন্টের পড়ার পরে আপনার কত 1.5 বছর মতো হয়েছে, তাই না? তো আপনি 54 বছরে একটা ভিক্টিমহুড 1.5 বছরে আপনার কাউন্টার হয়ে যাবে, কোনো সোশ্যোলজিস্টই তো এইভাবে বলে না, তাই না? এইভাবে চেঞ্জ হয় না। সো ইউ নিড টু গিভ টাইম। না এই এটি তো টাইমটা আসলে ব্যক্তি না, এটি কতখানি একটা সময় দল। হইলে, এটি তো ব্যক্তি না না যে না না আমার ট্রমা কাজ শোনেন, করছে। দল ইজ আ সামেশন অফ ব্যক্তি, হুম অনেক অনেক ব্যক্তির সামেশন, কাজে এই টোটাল একটা জেনারেশনাল ট্রমা আছে ওইখানে আর কি। দেখেন এটা আপনি যদি শিবির জামাতের ঘরানার মধ্যে বড় না হন তাহলে এটা আপনি বুঝবেন না। আমি তো ছাত্র শিবির করে বড় হয়েছি, আমার নিজেরও ট্রমা আছে, তাই না? আমি আমি সেকুলার সোসাইটিকে কখনো দেখি নাই যে আমার শিবির আইডেন্টিটিকে তারা রেসপেক্ট করে।
আমি দেখছি যে সে 71-এর কোশ্চেন তুইলা আমার নাগরিক অধিকারকে হরণ করে। তো আমি যখন ছোটবেলা থেকে এরকম একটা সমাজের মধ্যে বড় হই যে সমাজ আমার নাগরিক অধিকারকে রেসপেক্ট করে না, তাহলে তখন এটাই আমার কি মধ্যে এত একটা কঠিন যেটা কেন? তাহলে 71-এর জায়গাটা ক্লিয়ার করে মানে সেটি বললেই তো আর সেই জায়গাটায় কোনো ক্ল্যাশ থাকে না, তাই না, না? এটা তো আপনি আপনার জায়গা থেকে দেখতেছেন, হুম। আপনি তো তার ট্রমা বুঝতেছেন না। আপনি যদি তার মানে এটা আপনার জায়গা থেকে কোশ্চেনটা করা খুব সহজ, কিন্তু জামাত কালেকটিভলি কেন অ্যাড্রেস করতেছে না, এটার জন্য আপনার এই 54 বছরের ট্রমা দেখতে হবে। আপনি তো ট্রমার মধ্যে বড় হন নাই, আর সো আর ইউ আর নট। তাদেরও তো মানে ধরেন তারা যারা আসলে যে সত্যিই বিশ্বাস করে সেই মুক্তিযুদ্ধের সেই লিগ্যাসিটা বহন করছে, তাদের পূর্বপুরুষ বা তারা সেই ট্রমায় যারা আছে যে এভাবে গণহত্যা হয়েছে, এত এত মানুষ কে হত্যা করা হয়েছে, তার সাথে যখন তারা এভাবে করে সংযুক্ত করে, তাহলে এখানে ইউনাইটেড হওয়ার সুযোগটা কোথায়? আলাপ আলোচনা হইতে হবে। দেখুন, এগুলো নিয়ে খুব ভালো ভালো একাডেমিক স্টাডি আসছে যে একটা সমাজের মধ্যে যখন দুইটা পোলারাইজড গ্রুপ দুই ধরনের হুম। ট্রমার মধ্যে থাকে, আমরা কিভাবে তাদেরকে এক জায়গায় নিয়ে এসে একটা ব্রিজিং করতে পারি, এটা আপনার এক্সপার্টদের কাছ থেকে শুনতে হবে। হুম। ধরেন এই যে ট্রুথ এবং রিকনসিলিয়েশন সমাজের মধ্যে, এটা যেমন তো এই আমার পরিচিত একজন রিকনসিলিয়েশনটা কি আছে। আওয়ামী লীগের সাথে এখন সম্ভব না? মানে আওয়ামী লীগ যে অন্যায় অত্যাচার বা যা অপকর্মগুলো যেগুলো করে গেছে, কারণ ধরেন সব মানবাধিকার সংস্থা, এমনকি জাতিসংঘ তাদের যে রিপোর্ট দিচ্ছে যেখানে তারা আওয়ামী লীগকে চিহ্নিত করছে এইসব অপকর্মের সাথে বা হত্যার সাথে, তারাও বলছে যে নিষিদ্ধ করার বিষয়টা না, তারা দেখেন, বলছে। এই এই রিকনসিলিয়েশন আওয়ামী লীগের সাথেও আমাদের করতে হবে। হুম। এই রিকনসিলিয়েশন আওয়ামী লীগের সাথে আমাদের করতে হবে, কিন্তু এটা হচ্ছে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে। এবং হচ্ছে আওয়ামী লীগের দিক দেখেন, আওয়ামী লীগের দিক থেকে যদি আপনি দেখেন, তারা এখনো জুলাই অভ্যুত্থানকে, এই জুলাইয়ের যারা অভ্যুত্থান করছে তাদেরকে তারা জুলাই সন্ত্রাসী বলে। তারা এখনো এটাকে অ্যাকনলেজ করতেছে না। আপনি যদি খুব শর্ট টার্মের রিকনসিলিয়েশনের দিকে যান, তাহলে তো সে আপনার বলবে আপনি পুরাই অবৈধ, এখন পর্যন্ত হাসিনা এখানে বৈধ সরকার। আপনি রিসেন্টলি গতকালকেও দেখছেন ঢাকা শহরে কতগুলো বাসে আগুন দিছে, তারা এখনো সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে আছে। এর আগে আপনি দেখেন গোপালগঞ্জে যখন এনসিপির ছেলেরা গেল, তখন সেখানে তারা ভায়োলেন্স করছে। তো আওয়ামী লীগ তো এখনো একটা স্ট্যান্ডার্ড পলিটিক্যাল প্রসেসের মধ্যে নাই। তারা তো এই ভায়োলেন্স কারণে না করে তারা এখন কি করবে? তাদের কি কিছু করার মতো সুযোগ আছে দেশে? যারা মানে আওয়ামী লীগের আওয়ামী লীগ, চুরি আমি করতে বলছি তারা ডাকাতি তো করতে চোরাগোপ্তা নানান রকম কাজ করতে হবে তাদেরকে, কেন? যদি তারা এখন পলিটিক্যালি কি করতে পারে দেশে? কোথাও সভা সমাবেশ মিছিল কিছু করতে পারবে? আওয়ামী লীগের শাস্তি এবং প্রায়শ্চিত্তের জন্য ওয়েট করবে, তাদের শাস্তি এবং প্রায়শ্চিত্ত ওয়েট করার পর রাজনীতিতে আসবে। এরকম আপনি করে এত কি? 15 বছরের একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের মধ্যে ছিলেন, সবাইকে অপ্রেস করছেন, জামাতই আপনি কোনো স্বীকার করে ক্রাইম না পে তার না তার করে। তার অপরাধের ব্যাপারটা, তারাই স্বীকার করতে পারে না, ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ এভাবে স্বীকার কি না, করে দুইটা করবে? দুইটার দুইটার মধ্যে খুব ফান্ডামেন্টাল পার্থক্য আছে। একটা ফান্ডামেন্টাল পার্থক্য হচ্ছে জামাতের ব্যাপারে অভিযোগটা 54 বছর আগের। হুম। আপনি যদি 1972 সালে এই 54 বছরে তারা প্রশ্নটা স্বীকার করতে পারে না, আওয়ামী লীগ না না, এই দেখেন, এক কয়েক আপ- মাসে স্বীকার আপ- করবে? আপনি যদি 1972 সালে এই প্রশ্নটা তুলতেন, আপনার মুক্তিযুদ্ধের পরে জামাতকে নিষিদ্ধ করে দিচ্ছে না তখনকার হুম। সরকার? হুম। তখন কি টকশোতে এসে আলাপ আলোচনা করছে নিষিদ্ধ করা উচিত কি উচিত না? এই হুম। আলোচনা তো করেন, ওটা তো এক্সিকিউটিভ টকশোই ডিসিশনে ছিল। আপনার নিষিদ্ধ হুম। করে দিতে, এক্সিকিউটিভ ডিসিশন নিষিদ্ধ করে দিচ্ছে না, হুম। তো নিষিদ্ধ তো করে দিচ্ছে। দেখেন, সব জিনিসের একটা ইম্প্যাক্ট আছে। তা আওয়ামী লীগের আমরা এখন নিষিদ্ধ করে দিচ্ছি, দ্যাটস ফাইন। এটা এটা তার পানিশমেন্ট, ডিউ প্রসেস। এখন আওয়ামী লীগ একটা বিচারের মধ্য দিয়ে যাবে, একটা বিচারের মধ্য দিয়ে যাওয়ার পরে একটা সার্টেন টাইমের পরে আপনার তার সাথে আপনার এই এই রিকনসিলিয়েশন আলাপ জালাপ হবে। প্রবলেমটা হবে আপনি যদি আজকে থেকে 20 বছর পরও আওয়ামী লীগের বিচার না করে আওয়ামী লীগকে একইভাবে ভিক্টিমাইজ করেন, হুম। দেন দ্যাট উইল বি দ্য প্রবলেম। কিন্তু আপনি যদি আওয়ামী লীগকে এখন বিচার করেন সেভাবে ফর কি দ্য হচ্ছে টাইম, না? আওয়ামী লীগের ভিক্টিমাইজেশনটা সেভাবে হচ্ছে না, কারণ আওয়ামী লীগের একদম মানে এই কথাটা সেদিনও বলছিলাম যে আওয়ামী লীগের সব নেতারা হত্যা মামলায় আসামি হয়েছেন, আওয়ামীর সমর্থক যারা ছিলেন তারাও হত্যা মামলায় আসামি হয়ে তাদেরও জামিন হচ্ছে না। সেদিন দেখছিলাম যে কতদিন না আইভি, সাবেক মেয়র আইভি, তিনি জামিন পেয়েছেন, কেন জামিন পেলেন সেজন্য মানে প্রশ্ন তুলছেন। মানে তারা কি ভিক্টিমাইজ হচ্ছে না? কম, তুলনা যতটুকু হওয়ার কথা তার চেয়ে অনেক কম হইতেছে। আপনি আওয়ামী লীগের 15 বছরের আকাম কুকামের সাথে যদি তুলনা তো করেন, আকাম তাহলে তো কুকাম আমি কি আর বলবো যে সবাই মানে আওয়ামী লীগের সবাই না না, সবাই করে নাই, সম্পৃক্ত? যারাও করছে তারাও তো সবাই পানিশমেন্টের শিকার হয় নাই। এখন আপনি যদি ধরেন একেবারে ধরে ধরে আলাপ করতে চান এবং বলেন যে ইচ অ্যান্ড এভরি ওয়ান কি ন্যায় বিচার পাইতেছে, আমাদের ত্রুটিপূর্ণ সিস্টেম, তার মধ্যে দিয়ে হয়তো সবাই পাইতেছে না, কিন্তু আমি যদি ম্যাক্রো লেভেলে, কোয়ালিটেটিভ লেভেলে দেখি, তাহলে আমি বলবো যে আওয়ামী লীগের যে পরিমাণ পানিশমেন্ট পাওয়ার কথা ছিল, তারা সে পরিমাণ কিন্তু আওয়ামী পানিশমেন্ট লীগের পায় না। ভোটাররা যারা আসলে আওয়ামী লীগে ভোট দিতে চায় বা নৌকা মার্কায় ভোট দিতে চায়, তাদের একটা মানে আমাদের দেশে তো একটা মার্কার সাথে একটা ভোটের একটা সম্পৃক্ততা আছে শুরু থেকেই, তাদের সাথে জাস্টিস হচ্ছে? আর শোনেন, জাস্টিস হলো কি? জাস্টিস হলো অপরাধের সমান পরিমাণ শাস্তি। আপনি যদি অপরাধের চাইতে বেশি শাস্তি দেন তাহলে এটা ইনজাস্টিস, যদি কম শাস্তি দেন তাহলে এটা ইনজাস্টিস। তো আমার কাছে এখানে জাস্টিসের ডেফিনেশন খুব সিম্পল। আওয়ামী লীগ 3টা নির্বাচন চুরি আওয়ামী লীগের করছে, ভোটাররা যারা আওয়ামী লীগে না, ভোট শোনেন, দিতে শোনেন, চায়। আওয়ামী লীগ 3টা নির্বাচন চুরি করছে, 3টা নির্বাচন বাইরে থাকবে। আওয়ামী লীগের ভোটাররা 3টা নির্বাচনে, চুরির নির্বাচনে ভোট দেওয়া খুশি ছিল, আগামী 3টা নির্বাচনে দিতে পারবে না। দ্যাটস মাই ডেফিনেশন অফ জাস্টিস। 3টা ইলেকশনের পরে আওয়ামী লীগ যদি ফেরত আসতে চায়, আই এম ফাইন উইথ দ্যাট। কিন্তু আচ্ছা। 3টা ইলেকশনে আমি আওয়ামী লীগের ফেরত আসা জাস্টিস বলে মনে করি না।
আচ্ছা, আপনার এই জায়গাটি স্পষ্ট, দেখা যাক সামনে এটা যে আমি থাকবে। আমি আমি- আমার আমার কথা আমি আবার বলি, জাস্টিসের ডেফিনেশন হলো আমার কাছে আপনি যতটুকু অপরাধ করছেন তার সমান পরিমাণ শাস্তি। আওয়ামী লীগ 3টা ইলেকশন চুরি করছে, 3টা ইলেকশন বাইরে জি, থাকবে। কিন্তু Straightforward। জাস্টিসের ডেফিনেশনটা আসলে মানে কিছু আছে, আইন আছে, বিচার আছে। মানে আমাদের যার যার কাছে জাস্টিসের এক এক রকম ডেফিনেশন হতে না পারে। হতে পারে, আমি আমার ওপিনিয়ন বললাম, আপনি একদম ডিসএগ্রি খুবই করতে সুন্দর, চাইলে মানে ডিসএগ্রি করতে ওপিনিয়নটা পারেন খুবই আমার। যৌক্তিক, শুনতে খুবই Yes, যৌক্তিক লাগে yes. ওপিনিয়নটা, জাস্টিসের সমপরিমাণ, অপরাধের সমপরিমাণ বিচার। এবং কিন্তু এবং এবং ধরেন যে কিন্তু আওয়ামী রুল লীগের অফ ল মধ্যে বলে একটা মানে বিষয় আছে, যেটা আইনের শাসন হবে, আইন বলা দেখেন, থাকবে আইন আইন সুনির্দিষ্টভাবে। কখনোই জাস্টিসের বিয়ন্ডে না। দেখেন, আইন মানুষ বানায়, মানুষ বানায় হলো তার জাস্টিসের সেন্সকে স্যাটিসফাই করার জন্য। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আইনকে যেন আমরা গোষ্ঠীগত অথবা বেস্টেড ইন্টারেস্ট ব্যবহার করার জন্য ইউজ না করি, এটাকে থাকতে হবে। কিন্তু ধরেন আইনের এরকম কোনো মানে লিগাল রিডিং নাই যেটা মানুষের সেন্স অফ জাস্টিসকে ওভারকাম করে চলে যেতে পারে। ওটাই তো সেন্স অফ জাস্টিস, আপনার জন্য একরকম হতে পারে, আমার জন্য একরকম হতে পারে। আমি মনে করতে পারি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক না, আপনি মনে করতে পারেন ঠিক, আমি মনে করতে পারি আরও অনেক কিছুই আমার কাছে জাস্টিস মনে হতে পারে, আপনার কাছে আমার। কিন্তু আমরা নিজেরা যার যার জায়গায় আছি, কিন্তু এই জন্য নিজেদের যার যার জায়গায় মতো করে ব্যাখ্যা করার জন্য যেন না করি, এজন্যই একটা সেট অফ মানে না না, রুলস সেটা থাকে। আমাদের আলাপ আলোচনা সেটাই করতে হবে, কথাবার্তা বলতে হবে। সেটাই এবং সমাজের মধ্যে মেজরিটি মানুষের আপনার একটা কনসেনসাস বিল্ড আপ প্রক্রিয়া যাইতে হবে, এবং এই প্রক্রিয়াটা গণতান্ত্রিক এবং পিসফুল এবং মিউচুয়াল রেসপেক্টফুল হইতে হবে। জি, আমি আসলে এই প্রশ্নের বাইরে গিয়ে আর একটা প্রশ্ন, মানে জামাত স্বাধীনতার পরে এখন সম্ভবত সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। তারা দাবি করলো যে প্রাথমিকের সঙ্গীত শিক্ষক নিয়োগ এবং শারীরিক শিক্ষক নিয়োগের তারা বিরোধিতা করলো, এবং আমরা দেখলাম যে আসলে বিরোধিতার মুখে সরকার আসলে সেই প্রজ্ঞাপনটাই বাতিল করে দিল। আপনার কাছে আসলে এটি কেমন মনে হয়? এবং সেখানে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলছেন যে আজকের শিশুরাই আগামী দিনে আসলে প্রধান বিচারপতি, সেনাপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব হবেন। অতএব এই বেসিক পিলারটা খুবই জরুরি, তাদেরকে দিতে হবে। সেখানে আপনারা, মানে আমি যদি এই জায়গাটুকু তাকে কোট করি, সেকুলারিজম, ইনক্লুসিভ, প্লুরালিজম, ট্রান্সজেন্ডার বলবেন, এই সমস্ত শব্দের মার পাচ্ছে, আপনি যৌনতা শেখাবেন, আপনার কোনো অধিকার নাই। আমি সেদিনও আসলে এই প্রশ্নটা করছিলাম, আবার রিপিট করে আপনার কাছে করি, আপনার ব্যাখ্যাটা কি? আপনার কি মনে হয় এই শব্দগুলোতে সমস্যা আছে? এগুলো শেখালে মানে এগুলো বললে যৌনতা শেখানো হচ্ছে, আর সঙ্গীত শিক্ষায় অসুবিধা কি? দেখেন, এখানে এই জিনিসগুলোকে আপনাকে আরো এলাবোরেট আলাপ আলোচনা না করলে এটা কমেন্ট করা অত্যন্ত কঠিন আর কি। তার কারণ হলো যে আপনি কিভাবে শিখাইতেছেন, কি শিখাইতেছেন, কোন মুডে কোন পদ্ধতিতে শিখাইতেছেন তার উপর ডিপেন্ড করে। যেমন আপনি ধরেন যে এই এই জাতীয় যে এডুকেশনগুলো, এগুলো আপনি দেখবেন যে অনেক ইসলামিস্ট দলগুলো এটাকে ডিসএগ্রি করে। আবার আপনি ইভেন মাদ্রাসার এডুকেশন সিস্টেমে যান, সেখানেও দেখবেন যে আপনি এগুলো আছে, কারণ ইসলামের ফিকের মধ্যে এগুলো আছে, তার ফলে তারা কিন্তু এগুলো পড়ায়। তার মানে ওনারা যে এটার বিরোধী, বিষয়টা এরকম না। এটা হচ্ছে আপনি কোন জায়গা থেকে কিভাবে দিতেছেন তার উপর ডিপেন্ড করে। তো আমার পজিশন এখানে খুব সিম্পল। আমার পজিশন হলো যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যাইতে চাই, যেখানে আপনি এটা প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করবেন, আপনি চাপাই দিবেন না। যেমন ধরেন যে আপনি বাচ্চাদেরকে স্কুলে কি শিখাবেন, এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো তার অভিভাবকরা, তাই না? যদি প্রাইমারি স্কুলে যান, কারণ সেখানে তো একটা বাচ্চা এখনো অ্যাডাল্টহুডে আসে নাই, তাহলে আপনার তার অভিভাবকের কনসেন্ট লাগবে এবং অভিভাবকের প্রেফারেন্স লাগবে। তো অভিভাবকের প্রেফারেন্স এবং কনসেন্ট বাদে আপনি সেখানে এমন কোনো কিছু তাদের উপর চাপায় দিবেন না। তো আমি কোনো স্ট্রেট ফরওয়ার্ড পজিশন নিব না। তার কারণ হলো, যেমন ধরেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা যেই যে জিনিসগুলোকে খুব ইজিলি অ্যাকোমোডেট করি, তার সবকিছু আমাদের ইসলামের চিন্তা এবং বিশ্বাসের সাথে যায় না। আবার একটা ইসলামিক ট্র্যাডিশনাল সমাজে যত জিনিসের ব্যাপারে আমরা নেগেটিভ থাকি, তার সবকিছু স্বয়ং ইসলামেও আপনার হারাম না বা নেগেটিভ না। কাজে এই জিনিসটাকে আমাদের একটা এক্সপার্ট এবং গণতান্ত্রিক লেভেলের আলাপ আলোচনার মধ্যে আনতে হবে। কিন্তু কোথায় তা হলো? জামাত চাপ দিল, বলল যে এরকম যদি হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে উঠবে, এবং তারপর সরকার সেটা থেকে সরে আসলে প্রজ্ঞাপন থেকে। দেখেন, এখন এই সরকারের তো একটা ডিফারেন্ট প্রায়োরিটি আছে, তাদের তো এখানে একটা গণতান্ত্রিক আলাপ আলোচনার জায়গা নাই। তো আমার তাহলে মনে হয় জামাত যে কেন চাপ দিচ্ছে এই প্রসঙ্গে, আপনার কি না, মনে হয়? যেহেতু আলাপ আলোচনার জন্য যথেষ্ট জায়গা নাই, কাজে এখন তো আপনি আলাপ আলোচনা না করে এটা এক্সিকিউটিভ ডিসিশনে বাস্তবায়ন করার চাইতে এটা পোস্টপোন করে রাখা ভালো। সঙ্গীত শিক্ষক তারপর নিয়োগ আপনি দিলে সেটা ইসলাম বিরোধী হয়ে যাচ্ছে। না, আমি আপনাকে তো এই কনক্লুশনে যাচ্ছি না। তার কারণ হলো এখানে আপনি কিভাবে ইমপ্লিমেন্টেশন করবেন, কি গান শেখাবে, কিভাবে শেখাবে, এই টোটাল প্রসেসটাকে যদি আপনি লে আউট না করেন, তাহলে আপনি কোনো কনক্লুশনে যাইতে পারবেন না, যেটা ইসলামের সাথে যায় না কনফ্লিক্ট করে। এটা আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না। তাই আমি মনে করি যে এটা শর্ট টার্মে এটাকে আপনি সলিউশন করতে পারবেন না। ইউ নিড টু ডিসকাস মোর। যত স্টেক হোল্ডার আছে তাদের সবার সাথে আলাপ আলোচনা করতে হবে। এই মানে
এটার জন্য তো আসলে একটা যারা শিক্ষা নিয়ে কাজ করেন তারা কাজ করবেন, এটা আসলে পলিটিক্যাল পার্টিরা কি স্টেক হোল্ডার কি মানে কি না, দেখেন আলোচনা করবে? পলিটিক্যাল পার্টিরা তো একটা পলিসি লেভেলের কথা, তো পলিটিক্যাল পার্টিরা তো এক্সিকিউটিভ, হুম, তার দায়িত্বটা হচ্ছে আপনার পলিসি লেভেলের, কাজেই তারা তো যেহেতু দেশ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, সেখানে তার সে থাকবে। কিন্তু এখানে যত স্টেক হোল্ডার আছে, বিশেষ করে আপনি অভিভাবকদের প্রেফারেন্স আপনার এখানে নিতে হবে, যারা শিক্ষাবিদ আছে তাদের প্রেফারেন্স নিতে হবে, রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করতে হবে। কিন্তু আমার কথা হলো একটা একটা সুস্থ এবং সুষ্ঠু হুম। আলাপ আলোচনার মধ্য এখন যে দিয়ে আপনি বলছেন বাস্তবায়ন আপনারা যে নৈতিক মানে জামাত বলছে নৈতিকতা শিক্ষক নিয়োগ দিতে হবে, এখন নৈতিকতা কি সেটা নিয়েও তো তাহলে অভিভাবকদের সাথে কথা বলতে হবে। নৈতিকতা যেই ডেফিনেটলি, বিষয়ে আপনি নৈতিক, হ্যাঁ। আমি মনে করি আপনি যদি ইসলামী শিক্ষা ধরেন, যে জামাত একটা ইসলামিক পার্টি, তো জামাত তো চাইবে সেখানে হচ্ছে ইসলামী নৈতিক এডুকেশন সিস্টেম থাকুক আর কি, তাই না? সেটা অভিভাবকদের সাথে আলাপ করতে হবে, আপনি অভিভাবকের সাথে আলাপ না করে দিতে পারবেন না। হুম, তাহলে অন্য সেম আরো সেম অন্যান্য রুল ধর্মের শিক্ষার্থীরা এক্স্যাক্টলি। আছে। এবং এবং দেখেন যে সেখানে আপনার আরেকটা রুল রাখতে হবে, সেটা হলো যত যত আপনি যদি মানে অপশন দিয়ে অ্যাকোমোডেট করতে পারেন, তাহলে আপনি বাধ্যতামূলক চাপাই দিবেন না। যেখানে আপনার মানে আমরা যতক্ষণ পর্যন্ত মানুষের অপশনকে অ্যাকোমোডেট করতে পারবো, ততক্ষণ পর্যন্ত তার অপশনকে অ্যাকোমোডেট করার প্রসেসেই আমার প্রথমে যাইতে হবে, তারপর আপনি বাধ্যবাধকতা যাবেন। বাধ্যবাধকতা না দিতে পারলে আপনি বাধ্যবাধকতা দিবেন না। আপনি দ্যাট বলছেন শুড। মাদ্রাসায় ওগুলো শেখানো হয়, মানে কি এই বিষয়গুলো সম্পর্কে একটু স্পষ্ট মানে যেই শব্দগুলোর কথা উনি বিশেষ করে মানে একদম উল্লেখ করছেন, কোট করলাম একটু আগে, সেকুলারিজম, ইনক্লুসিভ, প্লুরালিজম, ট্রান্সজেন্ডার, এগুলো মাদ্রাসাতেও এগুলো না, বিষয় না, না, পড়ানো আমি হয়? এই শব্দগুলোর ব্যাপারে বলতেছি না। আমি বলতেছি যে আপনি নারী পুরুষের ইন্টারাকশনের সাথে রিলেটেড যে জিনিসগুলো আমরা সাধারণত বলি, যে আপনার বয়ঃসন্ধিকালে আসলে পরে বা অন্যান্য হুম, সময় আমাদের এডুকেশন সিস্টেমে আসা দরকার, হুম, হুম। যেটা ধরেন যে ওয়েস্টে একটু ডিফারেন্ট ওয়েতে আছে। আমি বলতে চাইতেছি যে এটার একটা ইসলামিক ভার্সন ইসলামিক দুনিয়াতেও আছে। তো আপনি সেটাকে ধরেন যে কিভাবে আরো বেটার ওয়েতে আনা যায়, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে গেলে আমরা এটাকে জি, ওইখানে আপনি এখানে বারবার আলাপ আলোচনার উপরে কিন্তু জোর দিচ্ছেন। কিন্তু দেখেন এখানে আপনাকে আমি আলাপ আলোচনার উপর জোর দিতেছি। আমি দুইটা প্রিন্সিপাল এখানে বলবো। একটা প্রিন্সিপাল হলো যে মুসলিম মেজরিটি কান্ট্রি একটা ডিফারেন্ট মোরাল ভ্যালুজ আছে, এটা আপনি অন্যদের সাথে মিলবে না, ওয়েস্টের সাথে মিলবে না। ভিন্ন ভিন্ন সমাজের ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থাকে। তো আপনি যখন আমাদের দেশে পলিটিক্যাল সিস্টেম ডেভেলপ করবেন, তখন আমাদের মোরাল ভ্যালুজের উপরই হবে, কাজে এটাকে আপনি আরেক জায়গা থেকে ইম্পোর্ট করার কোনো প্রয়োজন নাই। দ্যাটস পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হলো যে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা ফান্ডামেন্টাল কি, ফান্ডামেন্টাল হলো যে আমি আমার থট, আমি আমার মন চাইছে বলে আমি আপনার উপর চাপাই দিব না। আমি এটা আলাপ আলোচনা করে সংখ্যাগরিষ্ঠ মানুষের কনসেন্ট নিয়ে তাদেরকে অ্যাকোমোডেট করে তারপর আমি এখানে করব। সো এই প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে। তো আমরা যদি এই দুইটা জায়গায় তা এগ্রি করি, আপনারা মানে জামাত কি চাপাই দিল না, মানে সঙ্গীত শিক্ষার একটা সেক্টর তৈরি হচ্ছিল, শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া ছিল, না জামাত চাপায় দেয় না এসে বলল জামাত এটা একটা, হবে না এবং হলো না। না, দেখেন জামাত তো হবে বলে চাপায় দেয় নাই, তারা বলছে যে এটা এখন বন্ধ রাখেন, আলাপ ইসলাম আলোচনা করে বিরোধী, পরে দেখা যাবে। ইসলাম বিরোধী ইসলাম বলছে। বিরোধী। হুম, তারা ইসলাম বিরোধী বলে মনে করছে। এখন তার মনে করাটা ইসলাম বিরোধী কিনা এটা তো আলাপ আলোচনা না। যেমন ধরেন আপনি যদি আমাকে বলেন যে এটা ইসলাম বিরোধী কিনা, আমি আপনি উত্তর দিতে পারবো না। কেন উত্তর দিতে পারবো না? আমি এটা ডিটেল জানি না। হুম। আপনি এখানে কিভাবে নিয়োগ দিবেন, কি গান শেখাবে, কিভাবে শিখাবে, কয়টা ক্লাস হবে, ক্লাস ঠিক আছে কিনা, অভিভাবকদের সেখানে আপনার সাবস্ক্রাইব করার অপশন থাকবে কিনা, এই ডিটেলসগুলো আমি না জানলে তো আমি বলতে পারবো না। তো আমি ব্লাইন্ডলি এটা হও বলবো না, নাও বলবো না। আমি বলবো আগে আমার সাথে আলাপ করেন। আচ্ছা, আচ্ছা। আর এই এই বিষয়গুলো কি শেখানো উচিত? সেকুলারিজম, ইনক্লুসিভনেস, প্লুরালিজম, ট্রান্সজেন্ডার, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিলে কি শুধু সমস্যা আছে? এটাও আপনাকে ব্যাখ্যা করতে হবে আপনি সেকুলারিজম বলতে কি বুঝেন। আপনাকে ব্যাখ্যা করতে হবে যে ধরেন যে আপনি ট্রান্সজেন্ডার কোন ক্লাসে কি লেগা শিখাইবেন, আপনার আপনার এখানে টার্গেটটা কি। তো আপনি যদি আমাকে প্রত্যেকটা শব্দ ধরে ধরে হুম, হুম, ফিলসফি এবং তার ইমপ্লিমেন্টেশন প্রসিডিউর না বলেন, হুম, তাহলে আমি তো ইয়েস নো কিছুই বলতে পারবো না। হুম। এগুলো শিখিয়ে নাকি সমাজে অপরাধ বাড়ছে, মানে ওই সেমিনারটা আপনি দেখেছেন কিনা আমি জানি না, না, আমি ইসলামিক। আমি 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 দেখি নাই, কিন্তু ধরেন কিছু কিছু জিনিসের হুম, কনোটেশন আছে আমাদের সমাজে যেটা নেগেটিভলি দেখা হয়, এবং এটা এটা রাইট। ইসলামিক ইসলামিক ভ্যালুজ অনেক ওয়েস্টার্ন ভ্যালুজের সাথে কন্ট্রাডিক্ট করে। হুম, এখন আপনি যেই জিনিসগুলোর এবং 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 খুব ইন্টারেস্টিং জিনিস ধরেন যে এগুলো ওয়েস্টের মধ্যেও কনফ্লিক্ট করে, মানে ওয়েস্টের মধ্যেও যে এটা সবাই অ্যাগ্রি করে বিষয়ের মধ্যে এরকম না। আপনি তো আমেরিকাতে রিসেন্ট ডেভেলপমেন্ট অন্যান্য জিনিস দেখতে পান। আপনি যদি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুইটা পার্টির মধ্যে দেখেন, মোরাল ভ্যালুজের ক্ষেত্রে তাদের একজনের সাথে আরেকজনের হিউজ ডিসএগ্রিমেন্ট আছে, তাই না? হুম, তো ওয়েস্টের সমাজের মধ্যেও এই ডিসএগ্রিমেন্ট আছে, আমাদের সমাজের সাথেও ওয়েস্টের অনেকখানি পার্থক্য আছে। তো সেই জায়গায় আপনি ওয়েস্টের কোনো মোরাল ভ্যালুসকে রাইট মনে কইরা সেটাকে আমাদের সমাজের উপর চাপায় দেওয়ার কিছু নাই। হুম, কিন্তু আমাদের সমাজের মধ্যে যে জিনিসগুলোকে আমরা মনে করব যে প্রয়োজন, অথবা মনে করব যে এখন যেটা আছে সেটা ঠিক নাই, সেটার একটা গণতান্ত্রিক গণপরিসরের মধ্যে আমাদেরকে ডিটেলস আলাপ আলোচনার মধ্যে যাইতে জি, হবে। আলাপ আলোচনা আলাপ করতে হবে। আলোচনার মধ্যে নাই হুম, না, এটাকে হ বলাটাও প্রবলেমেটিক, না বলাটাও প্রবলেমেটিক।
জি, আপনি মানে মাদ্রাসা শিক্ষার কথা বলছিলেন। সেখানে তো আসলে এগুলো মানে আমি ওই সেমিনারটার কথা বিশেষ করে দেখছিলাম যেখানে সঙ্গীত শিক্ষা এবং শারীরিক শিক্ষার বিরোধিতা করে বক্তারা কথা বলছিলেন। তখন বলছিলেন যে এইসবের মাধ্যমে অপরাধ বাড়ছে। নাচ গানের মাধ্যমে সমাজে অপরাধ বাড়ছেন। একজন ইসলামিক বক্তা তিনিও বলছিলেন বিষয়টি। আমি আপনাকে ওটা পাঠিয়েও দিব। মানে পুরো বক্তব্যটা আমি খুব আচ্ছা না, দেখেন মন এটাকে দিয়ে খুব শুনছিলাম। আমি আসলে এটা বুঝতে চাচ্ছিলাম যে ধরুন মাদ্রাসাগুলোতে তো এগুলো শেখানো হয় না। এই বিষয়গুলো বা গান নাচের বিষয় থাকে না, এই বিষয়গুলো থাকে না বা এই শব্দগুলো সম্পর্কে এগুলো নিয়ে হয়তো পড়ানো হয় না সেখানে। কিন্তু যদি ধরেন আমরা একটু সার্চ করি, গুগল সার্চ করলেও ধরেন এখনও যদি আপনি সার্চ করেন বলাৎকার শব্দটা লিখে দেখবেন মানে বেশিরভাগ ঘটনাই আসবে মাদ্রাসা শিক্ষাকে কেন্দ্র করে। কি সমস্যা হয়ে যায় সেই শিক্ষায় যে ওখানে এই ধরনের ঘটনা বেশি না, ঘটে? দেখেন এটা এটা আপনার খুবই লিনিয়ার কনক্লুশন আপনি হতে পারে। করতেছেন। জি। না, এটা এটা খুবই লিনিয়ার কনক্লুশন করতেছেন যে আপনি যদি প্রশ্নটা তুলতে চান যে একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে মোরাল পার্সপেক্টিভ কতখানি থাকলে পরে তার রিফ্লেকশন ওই জনগোষ্ঠীর আচার আচরণ এবং তার ক্রাইম স্ট্যাটিস্টিক্সে রিফ্লেক্ট করবে, তাহলে এটা আপনাকে আরো সিরিয়াসলি তুলতে হবে। ধরেন মাদ্রাসা শিক্ষার ব্যাপারে এই এই লিনিয়ার জায়গাটা আমাদের খুব আলট্রা সেকুলার জায়গা থেকে তোলা হয়, আমি মনে করি এটা ফেয়ার না। আবার আপনি যদি বিপরীতে এটা দাবি করে কেউ যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মানেই হলো এটার মধ্যে কোনো প্রবলেম নাই, এটাও আমি মনে করি ফেয়ার না। কিন্তু আপনি ধরেন যে মানে আমাদের লিনিয়ার ওয়েতে আঙুল তোলা বা এটা এটা না করাই ভালো আর কি। আমি মনে করি দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু সি দ্য আমি আসলে এটা বলছিলাম যে মানে শিক্ষায় কি কোথাও কোথাও কি কোনো সমস্যা আছে কিনা। আমি এই জন্য বলছিলাম যে ধরেন আমি আমি গুগল করি, যদি আমি করছিলাম আর কি, মানে আমি দেখার চেষ্টা করছিলাম যে সমস্যাটা কোথায় থাকে বা কি হয় সেখানে। এই যে ধরেন সমকালে বলাৎকার সম্পর্কিত যাবতীয় খবর একটা একটা সেগমেন্ট করে তারা বলছে শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার। এই খবরটা যদি খুলি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে ওই তো হিফজ বিভাগের 8 বছর বয়সী শিশু একাধিক বলাৎকারের অভিযোগ এক মাদ্রাসা শিক্ষকের। এটি ছিল প্রথম খবর। দ্বিতীয় খবর, শিশু ছাত্রকে বলাৎকার দায় মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। তৃতীয় খবর, 3 শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। চতুর্থ, চাকরি দেওয়ার কথা বলে বাসায় এনে যুবককে বলাৎকার, ক্ষুব্ধ হয়ে এটি এটি অবশ্য পুরো আমি জাস্ট হেডিংটা দেখছি, খুললে বোঝা যাবে যে এখানে কারা কাদেরকে। হোসেন আলী নামে আর এক যুবক আছে, এটি অন্য একটি, এটি মাদ্রাসা শিক্ষকের সাথে সম্পর্কিত না। 3 ছাত্রকে বলাৎকার চেষ্টায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। আশকোনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে। শিশুকে বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। বলাৎকারে অভিযুক্ত শিক্ষককে ছাড়িয়ে নিয়ে গেল প্রভাবশালী, সেটাও একটা মাদ্রাসা শিক্ষা। মানে আমি এটা আসলে বুঝি না এখানেও কি কোনো রকম মানে কি হয় সব মাদ্রাসা শিক্ষকের সাথে এটি চলে আসে কেন বা মাদ্রাসার সাথে সম্পৃক্ত না, হয়ে যাচ্ছে দেখেন কেন দেখেন, খবরগুলো? তার মানে আপনি এই অপরাধ সমাজে আর কোথাও হয় না বা অন্য কোথাও হয় না, এটা যদি আপনি বলতে চান, আমি মনে করি যে এনাফ ডাটা নিঃসন্দেহে নাই। এটা একটা ভুল জায়গা হবে। হ্যাঁ। এটা একটা ভুল জায়গা হ্যাঁ। হবে। আবার যদি কেউ বলতে চায় যে এই জাতীয় কোনো ঘটনাই মাদ্রাসায় ঘটে নাই, এটাও একটা একটা আপনার ডিফারেন্ট ভুল ভুল স্টেটমেন্ট হবে। নিশ্চয়ই। তো কিন্তু আমাদেরকে আসলে বেশিরভাগ ঘটনা বা যে ঘটনাগুলো আসে সবগুলো ঘটনাই কেন বা না, আমার আমার 90% মনে ঘটনাই কেন না, মাদ্রাসার সাথে আমার জড়িত? মনে হয় বেশিরভাগ ঘটনাও এটা আমার স্ট্যাটিস্টিক্যালি দেখতে হবে। আপনি মানে যেভাবে খুব র্যান্ডমলি স্যাম্পলিং করলেন সেটার মধ্যে দিয়ে এই কনক্লুশনও করা যায় কিনা এটা নিয়ে আমার আমার সন্দেহ আছে। কিন্তু আমি আপনার মেরিটের সাথে এগ্রি করি যে এই এই জাতীয় অপরাধের অভিযোগ বা বিভিন্ন সময় লোকজন বলা বলি করছে, আসছে, সারফেসে আসছে, সো ইট এক্সিস্ট দেয়ার। তো এটা যেহেতু সেখানে এক্সিস্ট করে, তাহলে আপনি এটা সিস্টেমের প্রবলেম না কোন জায়গা থেকে প্রবলেম হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। দেখেন আমাদের কোনো প্রবলেমই মানে আন্ডার দ্য রাগ এটাকে লুকায় রাখার কোনো কিছু নাই। আবার কোনো সিস্টেমে 100% পারফেক্ট না, কাজে তার ম্যানেজমেন্ট এবং অন্যান্য জায়গা থেকে যেগুলো ত্রুটি এবং দুর্বলতা আছে সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু এই ত্রুটি এবং দুর্বলতাকে আইডেন্টিফাই করে আমরা যদি এই কথা বলতে চাই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা প্রবলেমেটিক শিক্ষা ব্যবস্থা, তাইলে এটা আপনার না, একটা খুবই প্রবলেমেটিক নিশ্চয়ই কনক্লুশন নিশ্চয়ই হবে, সেটি তাই না? কোনো কনক্লুশনে আসা এখন উচিত এখন হবে না। যেমন ধরেন যে আমি স্কুল আসলে কলেজে এটি পড়া বোঝার চেষ্টা চুরি করছিলাম। ডাকাতি, যেমন আমি ধরেন স্কুল আমি কলেজে আমি একটু পড়া চুরি প্রশ্নটা শেষ ডাকাতি। করি যে এটি বোঝার চেষ্টা করছিলাম যে এই শব্দগুলোর মারপ্যাচে আপনি যৌনতা শেখাবেন, আপনার কোনো অধিকার নাই বলছেন মিয়া গোলাম পরোয়ার। মানে এই শব্দগুলোর মারপ্যাচ যেখানে নাই সেখানে তো তাহলে এই বিষয়গুলো না, হবার কথা দেখেন, ছিল। না না কিন্তু না, সার্চ করলে কেন এখানে বেশি দেখা না, যায়? আমি এটা বোঝার চেষ্টা দেখেন, না করছিলাম। না, এটা আপনি আপনি লিনিয়ারলি জায়গায় যাইতেছেন। দেখেন আপনি যদি এটাকে ভাঙেন, প্রশ্নটা তুলেন, সেটা হলো যে সমাজের মধ্যে আমরা একটা মোরাল অ্যাটমসফিয়ার চাই, তাই না? যে মোরাল অ্যাটমসফিয়ার হইলো যে যেইখানে আপনার অন্যায় অপরাধ এগুলো কম হবে। মোরাল অ্যাটমসফিয়ার হইলো যেখানে মানুষের ফ্যামিলি সিস্টেম প্রিজার্ভ হইব এবং ফ্যামিলি সিস্টেমের বাইরে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ এবং অন্যান্য জিনিস এগুলো মিনিমাইজ হবে। এটা ইসলামের ফান্ডামেন্টাল মৌলিক আপনার নৈতিক ফ্রেমওয়ার্ক। এখন এই নৈতিক ফ্রেমওয়ার্কটা যদি আমি চাই সমাজের মধ্যে থাকবে, তাহলে এই নৈতিক ফ্রেমওয়ার্কটাকে প্রমোট করার জন্য আমার এটা একটা সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে।
এখন নানানভাবে আপনার সেই সাপোর্ট সিস্টেমগুলো আপনি তৈরি করতে পারেন। এখন এই নৈতিকতা সমাজে প্রিভেইল করুক, এটা চাওয়া, এবং তার সাপোর্ট সিস্টেমটাকে সাপোর্ট করা, এটা এটা তো ইসলামিক জায়গা থেকে ঠিকই আছে। একটা ইসলামিক পার্টি তো এটা করবেই। কেউ যদি ইসলামের মোরাল প্রিন্সিপালের সাথে ডিসএগ্রি করে, সেটাকে ডিসএগ্রি করতে পারে। কিন্তু আপনি যদি ইসলামের মোরাল প্রিন্সিপালকে সাবস্ক্রাইব করেন, তাহলে এটা 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 করাটাই হচ্ছে স্বাভাবিক। কোশ্চেন হবে তখন যে এই যে ইসলামের একটা মাকাসিদ, যে এই মোরাল জায়গাটা থাকুক, এটাকে প্রমোট করার জন্য আমরা যেগুলোকে সাপোর্ট করতেছি, এগুলো আদৌ এটাকে প্রমোট করে কিনা, অথবা এটা সাপোর্ট করার যে প্রক্রিয়া, এটা এটা অন্যের নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ করে কিনা। তাহলে সেই জায়গাটাকে আপনাকে আলোচনা করতে হবে। কিন্তু এটাকে যদি আপনি ধরেন যে, যেভাবে ধরেন খুব আলট্রা সেকুলাররা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার, অথবা মানে কোট আনকোট একটু হুজুর শ্রেণী বলে তাদেরকে আন্ডারস্টিমেট করতে চায় এবং এর মধ্যে দিয়ে আঙুল তুলতে চায়, আমি মনে করি না এটা ট্রু। আপনি মানে একেবারে ফেয়ার অপশনে যদি আপনি দেখেন, মাদ্রাসা পড়া জনগোষ্ঠীরা অর্থনৈতিক কারণে, যেহেতু তারা সমাজের এলিট না, এই কারণে তাদের অন্যায় করার পরিমাণ এই সমাজে কম। জি। এই সমাজে যারা চুরি ডাকাতি বদমাইশি চুরি করে হাজার হাজার কোটি টাকা চুরি করতেছে, এগুলো সবই স্কুল কলেজ পড়ুয়া হচ্ছে আপনার উচ্চশিক্ষিত লোকেরা করতেছে, এলিট লোকেরা করতেছে। তো আমার বোধ হয় যে, যেই ওয়েতে আপনি এটাকে একটু সেদিন লিনিয়ারালাইজ জায়গা থেকে জি, প্রশ্ন সেদিন তুলতেছেন, আমি এটা একটা রাইট না। ফেসবুকের এটা দেখছিলাম যে আপনি যেভাবে মানে ভাগ করে বলছিলেন সেটি দেখছিলাম যে কার বক্তব্য সেটা ঠিক মনে করতে পারছি না, কিন্তু দেখছিলাম যে যারা হিন্দু, তারা হচ্ছে শুকর খান না, কিন্তু ঠিকই ঘুষটা খান। আবার যারা মুসলিম, যারা খুব মানে ধর্মীয় বিষয় নিয়ে বেড়ে উঠছেন, তারা হয়তো দুঃখিত, মানে উল্টা বললাম, হিন্দুরা গরু খান না কিন্তু ঘুষ খান। আবার মুসলমানরা তারা শুকর খান না কিন্তু ঘুষ খান। ঘুষ খাওয়ার ব্যাপারে সমান, মানে ধর্মীয় জায়গায় জায়গায় বিভিন্ন পার্থক্য আছে। দেখেন, দেখেন, এটা খুব ইন্টারেস্টিং একটা জি। জায়গা। তো এই জায়গায় ধর্মরে বোঝার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা হলো আপনি ধর্মকে দুইটা জায়গা থেকে বুঝতে পারেন। একটা জায়গাটা হলো যে ধর্মের মধ্যে কিছু কিছু রিচুয়াল আছে, যেটাকে আমরা ইবাদত বলি। যেমন ধরেন যে সে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, এটা হচ্ছে তার ইবাদতের জায়গা। আরেকটা হলো তার মুআমালাতের জায়গা। মুআমালাতের জায়গাটা হলো যেমন যে সে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষ্য দেয় না, ঘুষ খায় না, চুরি করে না, অফিসে গেলে ফাঁকিবাজি করে না, তার প্রতিবেশী লোকদের ঠিকঠাক মতো টেক কেয়ার করে। এখন আপনি পারফেকশন হইলো যে একজন ব্যক্তির ইবাদতও ভালো থাকবো, তার মুআমালাতও ভালো থাকবো, এটা হলো পারফেকশন। ইমপারফেকশন হইলো যে হয় কারো ইবাদত খারাপ কিন্তু মুআমালাত ভালো, অথবা মুআমালাত খারাপ কিন্তু ইবাদত ভালো। তো যখন একটা সোশ্যাল সিস্টেম খুব খারাপ থাকে, যেমন ধরেন যে একটা সোশ্যাল সিস্টেম চুরি ডাকাতি বদমাইশকে আপনার হলো এনকারেজ করে, তো ওই সমাজে আপনি বহু লোক পাইবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা করে দাড়ি রাখে, সুন্দর করে জুব্বা পরে, কিন্তু তার লগে লগে ঘুষও খায়। আমি জানি না আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা, আমার এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা। আপনি মানে শিক্ষা বিভাগের অফিসে গেলে দেখবেন যে মানে বিশাল মানে তাকওয়া সম্পন্ন লোক দেখা মনে হইব তার তারে, কিন্তু ঘুষ খাওয়ার সময় সে অটোমেটিকলি খায়। তো এই ডিকাপলটা একটা সমাজের মধ্যে হইতে পারে, যে একই সাথে সে ধর্মের রিচুয়াল পালন করতেছে, কিন্তু ধর্মের এসেন্সে সে নাই। এখন এটাকে আপনি কিভাবে সমালোচনা করবেন? আপনি কি টোটাল ধর্মটাকে সমালোচনা করবেন? চাইলে আপনি করতে পারেন, এটা অনেকে সেকুলার জায়গা থেকে করে। কিন্তু ধর্মের মধ্য থেকেই তো আবার এটাকে জি, সমালোচনা করা যায়। আমি কারণ আসলে প্রথম ধর্ম তো অনেক কোথাও বলে না, বিস্তারিত ধর্ম তো আলোচনায় কোথাও যাওয়া বলে যাবে, না। খুব দারুণ লাগে এই বিষয়গুলো নিয়ে একটু মানে এরকম যৌক্তিক আলোচনা, এই প্ল্যাটফর্মটা খুব ভালো লাগে, কিন্তু আমরা অনেক সময় ধরে আলোচনা করছি, শেষও করতে হবে। মানে এখানে আসলে এসেন্সে না গিয়ে আমরা কেন এই সঙ্গীত শিক্ষা ইসলাম বিরোধী বলে সঙ্গীত শিক্ষাটাকেই বন্ধ করে দিলাম? আমি আসলে এই জায়গাটাই একটু প্রশ্ন করতে না, চাচ্ছিলাম। আমাদের এসেন্সে যাইতে হবে। এই জন্য আমি বলছি যে আমাদের এসেন্সে যাইতে হবে এবং আলাপ আলোচনা করতে হবে। কিন্তু দেখেন, ইসলামের একটা মোরাল ফ্রেমওয়ার্ক আছে। এই মোরাল ফ্রেমওয়ার্ক ইসলামের দিক থেকে আমরা ভায়োলেট করতে পারবো না, কাজে সেখানে আমাদের কিছু ফ্রেমওয়ার্ক আছে, এবং ইসলামের প্রত্যেকটা মোরাল ফ্রেমওয়ার্কের একটা মাকাসিদ আছে, একটা অবজেক্টিভ আছে, একটা কারণ আছে। কারণটা আমরা অনেক সময় হয়তো বুঝি না। তো অনেক সময় যেটা হয় যে, এটা যদি আমি প্রপারলি না বুঝা ভুল ডিসিশন নেয়, আবার অনেক সময় হইতে পারে যে না, ইসলামের পজিশনটা হয়তো আমার সাথে মিলতেছে না, এটাও হইতে পারে। তো এটাকে যদি আমি একটা এক্সপার্ট আলাপ আলোচনার মধ্যে না নেই সমাজে, তাইলে এই জিনিসটা কোনোদিন সমাধান হবে না। তো আমার বোধ হয় যে আমাদের যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হবে, সেটা হলো খোলামেলাভাবে এটা নিয়ে আলাপ আলোচনা করতে জি, হবে। অনেক ধন্যবাদ। অনেকগুলো বিষয় আসলে সবগুলোর কনক্লুশনে এসে দাঁড়াচ্ছে, আলাপ আলোচনার ভিত্তিতে যেতে হবে। এটি আপনার পরামর্শ। দেখা যাক, যেটি নিয়ে আমরা শুরু করলাম, যেটি নিয়ে আমাদের এখন ইমিডিয়েট একটা ক্রাইসিসের জায়গায় তৈরি হয়েছে, জুলাই সনদ, সামনে নির্বাচন, সেখানে আলাপ আলোচনার মধ্যে দিয়ে হয় নাকি জামাতের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে আঙ্গুল বাঁকা করতে হবে, ঘি আমাদের লাগবে, সেই ঘি পাওয়ার জন্য আঙ্গুল বাঁকা